আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ভয়েস অফ জান্নাতের চ্যানেলের পক্ষ থেকে আমি সুজন। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, কেউ পুরো গল্পটা না শুনে বাজে কমেন্ট করবেন না। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের সাথে যদি কথা বলতে চান, ডেসক্রিপশন বক্সের নম্বর দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আর হ্যাঁ, আমাদের গল্পতে লাইক করে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। তো চলুন গল্পটা শুরু করা যাক। আরামে ঘুমাচ্ছিলাম, হঠাৎ চাচি এসে ডাকতে লাগলো, এই মাখি উঠ, আর কত ঘুমাবি? কলেজে যাবি না? প্লিজ চাচি, আর একটু ঘুমাতে দাও। নিহা তোর জন্য টেবিলে বসে আছে, বলেছে তাড়াতাড়ি নাস্তা করতে আসতে। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম, তারপর চাচিকে বলতে লাগলাম, চাচি গো, আমাকে আগে বলবা না, আজকে আমি শেষ। নিহার নাম শুনেই উঠে গেলি? তাড়াতাড়ি যা, নাহলে খবর আছে। ধুর, যা তো। তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। গিয়ে দেখি নিয়া আপু আমার জন্য অপেক্ষা করছে। আমি যেতেই আমাকে ধমক দিয়ে বলতে লাগলেন, এত দেরি করে ঘুম থেকে কেউ ওঠে? তোকে না কালকে বলেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠবি। সরি আপু, আর হবে না, কাল থেকে সকাল সকাল উঠবো। ওকে, এবার তাড়াতাড়ি নাস্তা সেরে রেডি হয়ে নে কলেজ যাওয়ার জন্য। ওকে আপু। এবার খেতে খেতে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মাঙ্কি, এবার অনার্স ৩য় বর্ষে পড়ি। আমার মা বাবা একটা অ্যাক্সিডেন্টে আমার ছোটবেলাতেই মারা গিয়েছে। তারপর থেকে আমি চাচার বাড়িতে থাকি। চাচা আর চাচি আমাকে নিজের সন্তানের মতোই দেখে, কারণ তাদের কোনো ছেলে সন্তান নেই। এতক্ষণ যার সাথে কথা বললাম তিনি হলেন চাচা চাচির একমাত্র আদরের মেয়ে নেহা। পড়াশোনা শেষ করে চাচার বিজনেস দেখাশোনা শুরু করেছে। চাচার অনেক বড় বিজনেস। নেহা আপু খুবই রাগী, আবার অনেক ডিসিপ্লিনড। উনি আমাকে অনেক শাসনে রাখেন। চাচা চাচি ওনাকে কিছু বলতে পারেন না, কারণ উনি অনেক জিদি। একবার যেটা বলেন সেটাই করেন। তবে উনি দেখতে একেবারে পরীর মতো। অনেকগুলো বিয়ের প্রপোজাল এলো, উনি সবগুলো রিজেক্ট করে দিয়েছেন। এবার গল্পে আসি। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে আপুর সাথে গাড়িতে করে বের হয়ে গেলাম কলেজের জন্য। আপু অফিসে যাওয়ার সময় আমাকে কলেজে নামিয়ে দিয়ে যায়। আপু আমাকে কলেজে নামিয়ে দিয়ে বললেন, মন দিয়ে ক্লাস করবি, আর কোনো মেয়ের সাথে ভুলেও কথা বলবি না, তাহলে তোর কপালে শনি আছে। ঠিক আছে আপু। তারপর আপু চলে গেল। আমি বুঝি না উনি আমার উপর এত অধিকার খাটায় কেন। ওনাকে ভয়ে কিছু বলতেও পারি না, কারণ ওনার নরম হাতে গরম চর খেতে খেতে আমার গাল শক্ত হয়ে গেছে। তাই ভয়ে যেটা বলেন সেটাই করি। যাই হোক, তারপর কলেজে ঢুকে দেখি বন্ধুরা আড্ডা দিচ্ছে, তাই তাদের সাথে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ক্লাস শুরু হলে একের পর এক ক্লাস শেষ করে বের হলাম। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে বলল, হাই, আমি জারা। আমি মাঙ্কি। আমরা কি বন্ধু হতে পারি? আমার তো এখন নেয়া আপুর নিষেধের কথা মনে পড়ে গেল, তাই আমি বললাম, সরি, আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। নিজে থেকে বন্ধু হতে এসেছি বলে ভাব দেখাচ্ছেন? আরে না, বিষয়টা তেমন না। তাহলে বন্ধু হতে সমস্যা কি? শুধু তো বন্ধুই হতে চেয়েছি, অন্য কিছু তো না। কিছুক্ষণ ভেবে, আচ্ছা ঠিক আছে। তাহলে আজ থেকে আমরা বন্ধু। ওকে, ঠিক আছে। তাহলে ক্যান্টিনে চলো, গিয়ে খেতে খেতে একটু আড্ডা দিব। না, আমার ভালো লাগছে না। তার মানে তুমি আমাকে বন্ধুই ভাবো না? আরে তা না। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর যারার সাথে ক্যান্টিনে গিয়ে খাওয়ার অর্ডার দিয়ে আড্ডা দিতে লাগলাম। এদিকে মিয়া অফিসে বসে কয়েকটা ফাইল দেখছিল। তখন তার কাছে একটা কল আসে। হ্যালো, কি? ওর এত বড় সাহস! এক্ষুনি আমি কলেজে আসছি। ওকে আপু। কল কেটে মিয়া দেখলো তার সামনে একটা পানির গ্লাস। রাগের ঠেলায় গ্লাসটাকে সে ডিল মেরে ভেঙে ফেললো। তারপর হন হন করে অফিস থেকে বেরিয়ে গিয়ে গাড়িতে উঠে মাঙ্কির কলেজের দিকে রওনা হয়ে গেল। ক্যান্টিনে বসে আমি আর যারা কথা বলছিলাম, হঠাৎ করে পিছন থেকে কে যেন বলে উঠলো, বাহ বাহ, জুটিটা খুব সুন্দর লাগছে।
আমি আর যারা সেদিকে তাকালাম, তাকিয়ে আমার ভয়ে হাত পা কাঁপতে লাগলো। আজকে আমি শেষ, কারণ সেখানে নিয়া আপু দাঁড়িয়েছিল। এমনভাবে রেগে আছেন যে যে ওনার চোখ দিয়ে আগুন বের হবে মনে হচ্ছিল। তারপর উনি আমার কাছে এসে বলতে লাগলেন, বাবা, তোকে আমি কলেজ পাঠিয়ে ক্যান্টিনে বসে প্রেম করতে তাই না? না না আপু, বিশ্বাস করো, ও আমার জাস্ট বন্ধু। নিয়া আপু ঠাস ঠাস করে আমার দুই গালে দুটা চট দিয়ে লাল করে দিলেন। তারপর বলতে লাগলেন, তোকে না আমি বলেছি কোনো মেয়ের সাথে মিশবি না, তারপরেও তুই একটা মেয়েকে নিয়ে ক্যান্টিনে এসে আড্ডা দিচ্ছিস কোন সাহসে? যারা খুব ভয় পেয়ে চুপ করে ছিল, কারণ সে তো জানে আপু এই শহরের টপ বিজনেসম্যান। সে মিনমিন করে বলে উঠল, প্লিজ আপু, ওকে মারবেন না। নিয়া আপু তেলে বেগুনে জ্বলে উঠে বলে উঠল, তোকে বলেছি ওর জন্য দরদ দেখাতে। একটা ছেলে নিয়ে ক্যান্টিনে এসে বকবক করছিস, লজ্জা লাগে না? যা সামনে থেকে, চোর দিয়ে তোর দাঁতগুলো সব ফেলে দিব। তারপর যারা ভয় পেয়ে চলে গেল। তারপর নিয়া আপু আমাকে বলতে লাগলেন, আর তুই চল আমার সাথে, আজকে তোর খবর আছে। তোর সাহস কত বড়, তুই আমার কথা অমান্য করিস? আপু প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না। তোর কোনো ক্ষমা নেই, তুই আগে বাড়িতে আয়, তারপর তোরে দেখাচ্ছি। অতপর আপু আমাকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে পিছনের দরজা খুলে আমাকে ছুঁড়ে ফেললেন গাড়ির ভিতর। তারপর নিজের সামনে বসে ড্রাইভ করতে লাগলেন। আমি মনে মনে আল্লাহকে ডাকছি, এবারের মতো যেন আমাকে বাঁচিয়ে দেন। কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে গিয়ে নিয়া আপু আমার কলারটাকে ধরে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। তারপর উনি রুমে নিয়ে গিয়ে ভিতর থেকে দরজা আটকিয়ে চিৎকারি আটকিয়ে চলে গেলেন। চাচা বাড়িতে ছিলেন না। চাচি দৌড়ে এসে নিয়া আপুকে বলতে লাগলেন, কিরে নিহা, তুই মাকে কি এভাবে রুমের ভিতরে আটকে রেখেছিস কেন? ওকে বের কর। খবরদার, ওকে বের করছো তো? আমি বাইরে থেকে না আসা পর্যন্ত ওকে এই রুম থেকে বের করলে আজকে ঘরে তুলকালাম ঘটে যাবে বলে দিলাম। তারপর নিয়া আপু হন হন করে বের হয়ে গেলেন। যেহেতু বাসার সবাই নিয়া আপুকে ভয় পায়, তাই চাচি আর ভয়ে কিছু বলেননি। কিছুক্ষণ পর নিয়া আপু একটা বড় মোটা লাঠি নিয়ে এসে আমাকে আটকিয়ে রাখার রুমে চলে আসলেন। তারপর চিটকানিটা লাগিয়ে দিলেন। তার চোখগুলোর দিকে তাকানো যাচ্ছে না, কারণ রাগে তার চোখগুলো লাল হয়ে আছে। তিনি রেগে গেলে আর নিজের মধ্যে থাকেন না। তার হাতে এই লাঠিটা দেখে আমি আটকে উঠে কয়েক কদম দূরে সরে গেলাম, কেননা ইন্টারে পড়ার সময় আমি যেন বকে না যাই। কিছু হলেই আমাকে শাস্তি স্বরূপ এই লাঠিটার বাড়ি খেতে হতো। এটার বাড়ি যেখানে পড়ে সেই জায়গায় টানা 3 দিন ব্যথা করে। লাঠিটা দেখে আমি হাত জোর করে আপুকে বলতে লাগলাম, আপু দয়া করে আমাকে এটা দিয়ে মারবেন না, আমি জীবনও কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না। সাথে সাথে আপু আমার পায়ে জোরে একটা বাড়ি দিল। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম, কিন্তু আপু আমার মুখ চেপে ধরলেন। তারপর চিৎকার করে বলতে লাগলেন, তোকে আমি এতবার বারণ করার পরও তুই কোন সাহসে একটা মেয়ের সাথে কথা বলেছিলি? তোর এত বড় সাহস হয় কিভাবে? তোর বেশি বার বেড়ে গেছে তাই না? আজকে একটা মেয়ের সাথে ক্যান্টিনে বসে কথা বলবি, আবার কালকে দেখা যাবে একটা মেয়েকে নিয়ে পার্কে গিয়ে প্রেম করবি। তাই আজকে তোর এমন অবস্থা করব যেন জীবনেও আর কোনো মেয়ের দিকে না তাকাস। প্লিজ না আপু না। কে শুনে কার কথা? আপু আমাকে ওই লাঠিটা দিয়ে আমাকে এলো পাতারে বাঁধতে থাকলেন। কিছুক্ষণ মারার পর আবারও চিৎকার করে বলতে লাগলেন, শুনে রাখ, আজ শুধু তোকে মেরে ছেড়ে দিলাম, কিন্তু নেক্সট টাইম যদি আর মেয়ের সাথে ভুলেও কথা বলিস তাহলে তোকে নিজের হাতে আমি খুন করব, মাইন্ড ইট। আমি ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছি। তা দেখে নিয়া আপু দরজা খুলে চাচিকে ডাক দিলেন। চাচি আমার অবস্থা দেখে দৌড়ে এসে কান্না করতে লাগলো। তখন নিয়া আপু বলে উঠলেন, আমি ডাক্তারকে কল করে দিয়েছি, ডক্টর আসলে ওকে ওষুধ লিখে দিয়ে যাবে। আমি অফিসে গেলাম, অনেক কাজ পড়ে আছে। তুই কিভাবে পারলি ছেলেটাকে অমানুষের মতো মারতে? তোর মনে কি দয়া মায়া নেই? আমার কথা না শুনলে ওর আরো খারাপ অবস্থা হবে। বলে নিয়া আপু হন হন করে গাড়ি নিয়ে অফিসে চলে গেলেন। এরপর ডাক্তার এসে আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে মেডিসিন দিয়ে চলে গেলেন। চাচি চাচাকে কল দিয়ে মেডিসিনগুলো নিয়ে আসতে বললেন। ওদিকে নিয়া তার অফিসে বসে কান্না করছে। তখনই ম্যানেজার আর তার বেস্ট ফ্রেন্ড সানিয়া এসে বলল, কি রে, কাঁদছিস কেন? কি হয়েছে? আজকে কলেজে মাক্কি একটা মেয়ের সাথে কথা বলছিল, তা দেখে আমি নিজের রাগটা কন্ট্রোল করতে পারি না, তাই মাক্কিকে বাড়ি নিয়ে অনেক মেরেছি। দেখ, তুই এটা একদম ঠিক করিসনি। তুই ওকে ভালোবাসিস জানি, কিন্তু তুই এটা ভালোবাসার বদলে অত্যাচার করছিস ওর উপর। তুই ওকে নিজের ভালোবাসার কথা জানিয়ে দিতে পারতিস। আমি জানি ও আমাকে বোনের নজরেই দেখে,
ও কখনো আমার প্রপোজ অ্যাকসেপ্ট করবে না। তাই আমি ঠিক করেছি ওর পরীক্ষা শেষ হলে একেবারে ওকে বিয়ে করে ফেলবো। কিন্তু ও তো তোর থেকে বয়সে অনেক ছোট। তোর মা বাবা কি রাজি হবে এই বিয়েতে? আমার সিদ্ধান্তের বিপরীতে আব্বু আম্মু কখনোই যাবে না। কিন্তু মাকে কি তোকে বিয়ে করতে রাজি হবে? এই নিহা যেটা চায় সেটা পেয়েই ছাড়ে। আর যাকে আমি সে ছোট্টবেলা থেকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি তাকে আমি এমনিতেই হারিয়ে যেতে দিব না। নো ওয়ে। মাকে রাজি হলে ভালো, না হলে ওকে জোর করে রাজি করাতে হবে। ওকে রাজি করানো আমার জন্য কোনো ব্যাপারই না। দেখ, যেটা করবি ভেবে চিন্তেই করবি। ওকে। আচ্ছা চল একটু রেস্টুরেন্টে থেকে খেয়ে আসি, তোর মনটাও ভালো হবে। ওকে চল। বিকালে আমি ঘুম থেকে উঠলাম। সুরর শরীর ব্যথার জন্য নাড়াতে পারছি না। এখনই চাচি আর চাচা আসলেন। এখন কেমন আছিস বাবা? এখন কিছুটা ভালো চাচি। তোমার মেয়েটা আজকে আসুক রাতে, এর একটা দফা রফা হবে। ও পেয়েছেটা কি? মাক্ষীকে যা মন চায় তাই করবে। আজকে আসুক। তারপর চাচি আমাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিলেন। সন্ধ্যার দিকে নিয়া আপু বাসায় ফিরলেন। ভিতরে ঢুকার পরে চাচা বলে উঠলেন, নেহা, তুই মাক্ষীকে এমনভাবে মেরেছিস কেন? ও আমার অবাধ্য হয়েছে তাই। কি করেছে সে? সেটা তোদের জানার দরকার নাই। আর কাল থেকে মাকির কলেজ যাওয়া বন্ধ, শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসবে। এটা কেমন কথা নেহা? মাক্ষী কি মেয়ে নাকি যে কলেজে গেলে সমস্যা হতে পারে? আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। আমি আর কোনো কথা শুনতে চাই না। তারপর নিয়া আপু রুমে চলে গেলেন। তোমার এই মেয়েটাকে নিয়ে আর পারলাম না। লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ, এবার ঠেলা সামলা। আমি গেলাম, আমার রান্না করতে হবে। ওদিকে আমি রুম থেকে ওদের সব কথাই আমি শুনতে পেলাম। কলেজে যেতে পারবো না বলে মনটাই খারাপ হয়ে গেল। নিয়া আপুর মুখের উপর গিয়ে এখন কিছু বলবো সে সাহসও আমার নেই। তাছাড়া আমার মতো একটা এই 3 ছেলেকে তাদের বাড়িতে রেখে পড়াশোনা করাচ্ছে, এটাও তো বেশি। তাদের মুখের উপর আমি কিভাবে কথা বলবো? যাই হোক, রুমে মন খারাপ করে শুয়েছিলাম। একটু পর নিয়া আপু আসলেন। এসে খাটের উপরে বসে আদর মাখা কণ্ঠে বলতে লাগলেন, বেশি লেগেছে? না আপু, আমি তো কোনো ব্যথাই পাইনি। আমার তো অনেক আরাম লাগেছে। মনে হচ্ছিল কেউ মেসেজ করে দিচ্ছিল। আমি সরি রে। তুই তো জানিস আমি তোর কোনো মেয়ের সাথে মেশা পছন্দ করি না। তারপরও তুই কেন আমার কথা অমান্য করিস? আমি তো যেতে চাইনি। আমাকে জোর করে যারা ক্যান্টিনে নিয়ে গিয়েছিল। তুই এত বড় ছেলে, তোকে কিভাবে জোর করে নিয়ে যায়? যেভাবে আপনি জোর করে সবখানে নিয়ে যান মিনমিন করে। কিছু বললি? না আপু, কিছু বলিনি। আমও খেতে ডাকছে, চল খেতে চল। আমি খাবো না, আপনি গিয়ে খান। লাঠিটা কি আবার আনবো? না না, কে বললো আসবো না? আমি আসছি তো। গুড বয়। তারপর নিয়া আপুর সাথে ড্রাইনিং টেবিলে গিয়ে খেয়ে নিলাম। তারপর চাচা চাচির সাথে কথা বলে রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে নিয়া আপু ঘুম থেকে তুলে বলতে লাগলো, এই মাকি তাড়াতাড়ি উঠ, তোকে নিয়ে এক জায়গায় যাবো। আপু প্লিজ একটু ঘুমাতে দাও। তুই উঠবি নাকি জ্বর খাবি? এ না না, উঠছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, তোকে নিয়ে ঘুরতে যাব। এটা বলে আপু চলে গেলেন। আমি বেশ অবাক হলাম, কেননা এর আগে আপু কখনো আমাকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি। তারপর আমি রেডি হয়ে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গেলাম। গিয়ে দেখি চাচা বসে আছে, চাচি খাবার বাড়ছে। আমাকে দেখে চাচি বলতে লাগলেন, বাহ, আমার তোকে তো পুরো রাজকুমারের মতো লাগছে। তার সকাল সকাল এমন রেডি হওয়ার কারণ কি? আমাকে নিয়ে নাকি নিয়া আপু কোথাও বের হবেন, তাই আর কি। বেশ ভালো, দুজনে মিলে কোথাও গিয়ে ঘুরে আয়। এমনিতেও অফিসের চাপে নিহাটার মেজাজটা আজকাল চড়া হয়ে গিয়েছে। তারপর চাচার সাথে বসে নাস্তা করতে লাগলাম। এমন সময় নিয়া আপু আসলেন। ওনার দিকে তাকিয়ে আমি পুরো হা হয়ে গেছি। ওনার দুধে গায়ে আলতা কালো থ্রি পিছে যা লাগছিল, মনে হচ্ছিল যেন একটা পরেই। তার দিকে একটানা তাকিয়ে থাকতে দেখে তিনি লজ্জা পেয়ে বললেন, কি রে এভাবে তাকিয়ে আছিস কেন? আমার বুঝি লজ্জা লাগে না? ইয়ে কি? কিছু না, গুন্ডিটার নাকি লজ্জাও লাগে। তারপর নাস্তা সেরে নিয়া আপুর সাথে রিক্সার জন্য রাস্তায় গিয়ে দাঁড়ালাম। আমি বলেছিলাম গাড়ি নিতে, কিন্তু আপু নাকি রিক্সায় যাবে। কিছুক্ষণ পর একটা রিক্সা পাওয়া গেল। নিয়া আপু উঠে বসলেন, কিন্তু আমি লজ্জায় উঠে বসতে পারছিলাম না, কারণ এর আগে ওনার সাথে কখনো রিক্সায় উঠিনি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে উনি বলে উঠলেন, কি রে তুই উঠিস না কেন? আপু আপনি এটা দিয়ে যান, আমি আরেকটা রিক্সা নিয়ে পিছন পিছন আসি। কেন, এই রিক্সার সমস্যা কি? আসলে আপু, আপনার সাথে তো এর আগে কখনো রিক্সায় উঠিনি, তাই আমি আনকমফোর্টেবল ফিল করছি। চর খাবি নাকি উঠবি সেটা বলতো? এই কথা শুনে ভয়ে ভয়ে রিক্সায় উঠে পড়লাম। রিক্সায় উঠে হয়েছে আরেক ঝামেলা। আমি যতই দূরে বসি, আপু ততই আমার দিকে এগিয়ে এসে বসে। আপু একটা পার্কের সামনে এসে রিক্সা থামালেন।
তারপর বাড়া মিটিয়ে আমাকে নিয়ে পার্কের ভিতরে গেলেন। চারদিকে শুধু কাপল আর কাপল, সারা শুধু আমি সিঙ্গেল। তারপর একটা খালি বেঞ্চে বসে আমি আর আপু গিয়ে বসে পড়লাম। তারপর আপু আমাকে বাদাম আনতে পাঠালেন। আমি গিয়ে বাদাম নিয়ে আসলাম। একদিকে এই শরীর চর্চার নামে পার্কে প্রেম চর্চা, আরেকদিকে নিয়া আপুর সাথে প্রথমবার বের হওয়া। দুটা মিলিয়ে আমি লজ্জায় কোনো দিকে তাকাতে পারছিলাম না। একটু পর আপু আমার এটা সেটা বিষয় নিয়ে কথা বলতে লাগলেন। তারপর অফিসের সব মজার কাণ্ডগুলো বলতে লাগলেন। সে গুন্ডি নিয়া আপু যে কারোর সাথে এমন ফ্রি মাইন্ডে কথা বলতে পারেন সেটাও আমার জানা ছিল না। যাই হোক, ঘন্টাখানিক পার্কে ঘোরার পর বাইরে এসে আপু আবার একটা রিক্সা ডাকলেন। তারপর আমাকে নিয়ে একটা নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে আমি আর নিয়া আপু দাঁড়িয়ে আছি। হঠাৎ আপু বলতে লাগলেন, আচ্ছা মাকি, আমি যে তোকে এত শাসন করি, আবার কেয়ারও করি, এগুলো কেন করি তা কি তুই বুঝিস না? বুঝি তো। আপুর খুশিতে চোখ মুখ আনন্দ হয়ে উঠল। তাহলে বলতো কেন আমি এসব করি তোর সাথে? কারণ আমি আপনার ছোট ভাই। আপন না হই, তবে অনেকটা তো আপন ভাইয়ের মতো। আপনি আমার ভালো চান, তাই সবসময় এমন করেন যাতে আমি বউকে না যাই। কারণ আমি ছাড়া তো আপনার কোনো আর ভাই বোন নেই। আমার উত্তর শুনে নিয়া আপু তেলে বেগুনে জ্বলে উঠলেন। চর মারার জন্য হাত তুলতে আমি চোখ বন্ধ করে নিলাম, কিন্তু তিনি আমাকে চর না মেরে গালের দিকে 2 হাত বাড়িয়ে তিনি দিকে ফিরালেন। তারপর আমার মুখটা ওনার মুখের কাছে এনে বলতে লাগলেন, আমার চোখের দিকে তাকা। আমি ওনার চোখের দিকে তাকালাম। তারপর আপু বলতে লাগলেন, তুই দেখতে পাচ্ছিস কি আমার চোখে? ওনার চোখ দুটা যেন আমাকে খুব আকর্ষণ করছে। ইচ্ছে করছিল চোখ দুটার দিকে যেন সারা জীবন তাকিয়ে থাকি। অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল আমার। তাড়াতাড়ি ওনার থেকে দূরে সরে গেলাম। তারপর নিয়ে আপু কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে থেকে আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলেন। সেখানে দুপুরের খাবার খেয়ে সারা বিকেল ঘোরাঘুরি করলাম। বেশ আনন্দ একটা দিন কাটালাম আপুর সাথে। তারপর সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় আপুকে বলতে লাগলাম, আজকে আপনার সঙ্গে অনেক দারুণ একটা দিন কাটালাম। ধন্যবাদ আপু। কয়েক মাস পর প্রতিদিনই এমনই হবে। মানে? সময় এলে বুঝবি। তারপর বাড়িতে ঢুকে চাচা চাচির সাথে কথা বলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নিয়ে আপু ঘুম থেকে ডেকে তুললেন। দেখলাম উনি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে আছেন। আমি উঠার পর বলতে লাগলেন, যা গিয়ে ফ্রেশ হয়ে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে নে। কিন্তু আপনি তো কলেজে যাওয়ার জন্য না করেছিলেন। হ্যাঁ, কিন্তু এইবারের জন্য মাফ করলাম। নেক্সট টাইম থেকে জানো আর কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি। আর পরের বার কিন্তু তোর হাতে পায়ে শিকল দিয়ে ঘরে বেঁধে রাখবো। আচ্ছা ঠিক আছে আপু। তারপর আপু চলে গেল। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কলেজে যেতে পারবো বলে অনেক খুশি লাগছে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা সেরে আপুর সাথে বেরিয়ে গেলাম। কিন্তু প্রতিমধ্যে ঘটল বিপত্তি। কয়েকটা ছেলে রাস্তার মধ্যে আমাদের গাড়ি আটকালো। তাদের মধ্যে লিডার ছেলেটা বলল আপুকে বেরিয়ে আসতে। তারপর আপু কিছুটা বিরক্তি নিয়ে বেরিয়ে গেল। ছেলেটাকে আপু বলতে লাগলো, নেহা, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করে নাও। তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোকে ভালোবাসি না। তারপরও কেন কুকুরের মতো আমার পেছনে ঘুরিস? ছেলেটা রেগে গিয়ে আপুর ব্লেজারের কলারে চেপে ধরলো। সাথে সাথে আপু জুতা খুলে ছেলেটাকে এলাপাতালি মারতে লাগলো। রাস্তার সবাই তাকিয়ে তাকিয়ে মজা নিচ্ছে। তারপর ছেলেটা তার সঙ্গীগুলোকে বলল আপুকে মারতে, কিন্তু আপু সবগুলোকে এমনভাবে কেলানি দিল তারা তড়িহড়ি করে পালালো। যাওয়ার সময় ছেলেটা আপুকে প্রতিশোধ নেওয়ার কথা বলে গেল। আপু হাত দুটা জারা দিয়ে দেখে আমি নেই। আপু চিৎকার করে আমাকে ডাকতে লাগলো। আমি পিছন থেকে বলতে লাগলাম, কি হয়েছে আপু, চিৎকার করছো কেন? তুই ঠিক আছিস? হ্যাঁ। ভিতর টিম, আমি মেয়ে হয়ে এতগুলো ছেলের সাথে লড়াই করলাম, আর তুই গিয়ে ভয়ে পিছনে বসে আছিস? আসলে আপু। থাক, কিছু বলতে হবে না, চুপচাপ বসে থাক, সিট বেল্ট টাকা। ওকে। এদিকে আমি মনে মনে বলতে লাগলাম, আমি তো আপনার মতো ক্যারাটের ট্রেনিং নিইনি। আমি তো আর আপনার মতো কলেজ ও ভার্সিটি লাইফে বক্সিং খেলতাম না। আপনার মতো তো পুরো কলেজে গুন্ডি বান্ধবীগুলো নিয়ে শাসন করতাম না। ভাগ্য ভালো যে আপু এগুলো শুনেনি, না হলে গাইড থেকে ধাক্কা দিয়ে বের করে দিত। আপু আমাকে কলেজে নামিয়ে দিয়ে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে একটা জটলা দেখে সেদিকে দুজনে এগিয়ে গেলাম। গিয়ে দেখি আপুর বান্ধবী সানিয়া একটা ছেলেকে পিটাচ্ছে। ছেলেটার দিকে তাকিয়ে দেখি এটা তো ফয়সাল। আমি তাড়াতাড়ি আপুকে বললাম, আপু এটা তো আমার বন্ধু ফয়সাল, তুমি সানিয়া আপুকে বলো তাকে মারা বন্ধ করতে। তারপর আপু গিয়ে সানিয়া আপুকে থামালো। তারপর আশেপাশের লোকদেরকে বলতে লাগলো, আপনাদের কি কাজ? এখান থেকে 1 মিনিটের মধ্যে সবাই বিদায় হন।
আপুর কথা শুনে লোকজন সবাই চলে গেল, কারণ আপু যেহেতু এখান থেকে পড়াশোনা করেছে তাই গুন্ডি হিসেবে খেত আপুকে সবাই ভয় পায়। সবাই চলে যাওয়ার পর নিয়া আপু সানিয়া আপুকে বলতে লাগলো, কিরে, তুই ছেলেটাকে এইভাবে মারছিলি কেন? ওর কত বড় সাহস আমার প্রপোজাল রিজেক্ট করে। এই কথা শুনে আমি লাফ মেরে উঠলাম, মনে মনে বললাম দুইটাই একই গোয়ালের গাবি। তাহলে তুই ছেলেটাকে এইভাবে মারবি? তুই ভালোভাবে বোঝাতে পারতি। এত বোঝানোর টাইম নেই, 1 সপ্তাহ বুঝিয়েছি, আর পারবো না। তাকে বল তাড়াতাড়ি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে, নয়তো তাকে আজ খুন করব। 1 সপ্তাহ ধরে ট্রাই মারার পরও পটে নেই, তাহলে তো একদম ঠিক কাজ করেছিস। শুনে আমি আর ফয়সাল হা হয়ে রইলাম। তারপর ফয়সাল বলতে লাগলো, না না, আমি প্রেম করবো না এমন গুন্ডির সাথে। শুনে নিয়া আপু আর সানিয়া আপু লাঠি হাতে নিল। এবার ডাবল ডোজ হবে। আমি ফয়সালের কানে কানে বলতে লাগলাম, দোস্ত অ্যাকসেপ্ট কর আর নিজের জীবনটাকে প্যারাময় করে ফেল, না হলে আমাদেরকে তোর 40 খাওয়ানোর ব্যবস্থা কর। তারপর সানিয়া আপু ধমকে উঠল। ফয়সাল আটকে উঠে কাঁধে কাঁধে মুখ করে বলল, ঠিক আছে, আমি রাজি। শুনে সানিয়া আপু এসে ফয়সালকে জড়িয়ে ধরল। তা দেখে আমি চোখ ডেকে ফেললাম। তারপর নিয়া আপু বলতে লাগলো, আমার কিন্তু আছি এখানে। তারপর সানিয়া আপু লজ্জা পেয়ে ছেড়ে দিল। তা দেখে ফয়সাল বলল, আপনি লজ্জাও পান? শুনে সানিয়া আপু কটমট করে তাকালো। ফয়সাল চুপসে গেল। তারপর সামিয়া আপু ফয়সালকে একটা কিস করে সানিয়া আপু ও নিয়া আপু দুজনে গাইড করে চলে গেল। তাদের চলে যাওয়ার পর আমি ফয়সালকে বলতে লাগলাম, লে মামা, এটা কিন্তু নিয়া আপুর কফি, তোর লাইফ শেষ। ভালো করে মজা নেয়, যেদিন এই পেয়ারাটা তোকে নিয়ে আপু দিবে সেদিন বুঝবি মজা। দূর বেটা ছাগল, নিয়া আপু আমার বোন, তুই কী সব আজে বাজে কথা বলিস? আমি ওনাকে দেখলেই বুঝি উনি যে তোকে ভালোবাসে। তুই একটু বেশি বুঝিস। এসব আজেরা কথা বাদ দিয়ে ক্লাসে চল, ছুটির পর ট্রিট দিবি। বাল দিমু তোরে। তাহলে আমি সানিয়া আপুকে কল দিয়ে বলবো তুই আরেকটা মেয়ের সাথে রিলেশন করিস। না না দোস্ত, এত বড় ফাফড় ছাড়িস না, তোকে ছুটির পর রেস্টুরেন্টে নিয়ে ট্রিট দেবো। মনে থাকে যেন। তারপর আমরা ক্লাসে বসে ক্লাস করতে লাগলাম। এদিকে অফিসে নিয়া আপু আর সানিয়া আপু, ফাইনালি তুই তোর ভালোবাসার মানুষকে পেয়ে গেলি, এবার আমার ট্রিট কই? অফিস শেষের পর 5 স্টার হোটেলে নিয়ে তোকে ট্রিট দিব, কিন্তু এটা বল তুই মাকিকে কবে প্রপোজ করবি? 1 সপ্তাহ পর ওর ফাইনাল পরীক্ষা, এটা শেষের পরেই ওকে প্রপোজ করব। রাজি না হলে তো তোর মতো ট্রিট খাটিয়ে কয়েক মাস প্রেম করবো, তারপর বিয়ে। বেশ ভালো, তোদের প্রেমে আমি সাহায্য করব। ওকে শোন, আগামী 1 সপ্তাহ মাকে বেশ ভালোভাবে পড়াতে হবে যেন ওর এক্সামটা ভালো হয়। তুই এই কিছুদিন একটু অফিসটা সামনে নিস। আরে ব্যাপার না, এটা তুই আমার উপর ছেড়ে দে। থ্যাঙ্কস দোস। ফ্রেন্ডশিপে নো সরি নো থ্যাঙ্কস। এদিকে আমি আর ফয়সাল সবগুলো ক্লাস শেষ করে আসলাম। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে ওর বিল 3000 টাকা তুলে আসলাম। বেচারা কাঁদো কাঁদো মুখ করে বিল দিল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে ফয়সাল বলতে লাগলো, আজকে আমার দিনটাই খারাপ। এক সিনিয়র আপুর কেলানি খেয়ে তার প্রেমের প্রপোজাল অ্যাকসেপ্ট করতে হলো, তারপর তুই 3000 টাকা মেরে দিলি। শালার আজকে ঘুম থেকে উঠে যেন কার মুখ দেখেছিলাম। যাই হোক দোস্ত, প্যারাময় দিনগুলোর জন্য শুভকামনা রইল। এখন থেকে আমার সাথে সতর্ক হয়ে চলবে। কিছু হলেই কিন্তু সানিয়া আপুর কাছে উল্টাপাল্টা বিচার দিব। করে নে, আমারও দিন আসবে। অভিশাপ দিলাম, নিয়ে আপু তোরে এর চেয়ে দ্বিগুণ বেশি প্যারা দেবে। তুই আবার নিয়া আপুকে নিয়ে শুরু করলি, এসব ফালতু আলাপ করবি না। ঠিক আছে, চল, দিনগুলো আসুক, তারপর মজা বুঝবি। তারপর ফয়সালকে বিদায় করে আমিও বাড়ি চলে আসলাম। একটু পর নিয়া আপু বাড়িতে ফিরল। তারপর বিকালটা ভালোভাবে কাটিয়ে দিলাম। সন্ধ্যাবেলায় পড়তে বসেছি, এমন সময় নিয়া আপু এসে হাজির। উনি তো তেমন প্রয়োজন ছাড়া আমার রুমে আসে না। তারপর তিনি যা বললেন তা শুনে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। রুমে এসে নিয়া আপু যা বললেন তা শুনে তো আমি পুরাই অবাক। আপু বলতে লাগলেন, আর 1 সপ্তাহ পর তো তোর পরীক্ষা, এই 1 সপ্তাহ তোকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তাই এই 1 সপ্তাহ আমি তোকে পড়াবো। শুনে আমি মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম, কারণ ওনাকে সামনে দেখলে আমার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়। উনি নাকি 1 সপ্তাহ ধরে আমার সামনে বসে আমাকে পড়াবেন। আমি তাড়াতাড়ি বলতে লাগলাম, আপু সমস্যা নেই তো, আমি নিজে সব প্রিপারেশন নিতে পারবো। আপনি কেন শুধু শুধু কষ্ট করতে যাবেন? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব, আমি যেটা বলেছি সেটাই হবে। এমন সময় রুমে চাচি
প্রবেশ করলো। এসে তিনি বলতে লাগলেন, নেহা তো অনেক ভালো স্টুডেন্ট ছিল, তোকে খুব ভালোভাবে পড়াতে পারবে। সে নাস্তা দিয়ে গেলাম, দুজনে নাস্তা করে পড়তে বস। তারপর চাচ্ছি চলে যেতে। তাড়াতাড়ি নাস্তা করে বই খাতা নোট সব বের কর। তারপর আমি নাস্তাকে এসে পড়তে লাগলাম। পড়ার মাঝখানে আপুস এটা সেটা বুঝিয়ে দিচ্ছিল। পড়ার মাঝখানে এক নজর আপুর দিকে তাকিয়ে দেখি আপু আমার দিকে একভাবে তাকিয়ে আছেন। তা দেখে আমার বেশ লজ্জা লাগছে। যাই হোক, কোনোভাবে পড়া শেষ করার পর চাচি এসে খাবার জন্য ডেকে গেলে তারপর নিয়ে আপুর সাথে খাওয়ার টেবিলে গেলাম। ওখানে চাচা বলতে লাগলো, শুনলাম নিহা নাকি তোকে পড়াবে। বেশ ভালোভাবে প্রিপারেশন নে। আমরা তোর কাছে একটা ভালো রেজাল্ট আশা করি। জি চাচা। আরে আমি যেহেতু পড়াচ্ছি তাহলে এত টেনশন করছো কেন? ভালোভাবে পড়াস। তারপর খাওয়া দাওয়া শেষ কর আর একটু পর ঘুমিয়ে গেলাম। পরের দিন ভোরে নিয়া আপু এসে ঘুম থেকে ডেকে তুললেন, তারপর পড়তে বসালেন। তারপর ঘন্টাখানেক পড়ার পর নাস্তা খেয়ে আপুর সাথে কলেজের দিকে রওনা দিলাম। আপু কলেজে নামিয়ে দিতে দেখি ফয়সাল আর সামিয়া আপু বড় গাছটার নিচে বসে আছে। ফয়সাল যতই দূরে যায় সামিয়া আপু ততই লেটে বসে। বেচারা ফয়সাল মুখ কালো করে রেখেছে। নিয়া আপু আসার পর সামিয়া আপু নিয়া আপুর সাথে অফিসে চলে গেল। আর আমি ফয়সালকে এসে জিজ্ঞেস করলাম, কি রে দোস্ত, বেশ জমিয়ে প্রেম করছিলি দেখলাম। আমার পাল করছিলাম। গুন্ডেটার ফেরে বাড়িতে এখন আর শান্তি নেই। এখন কলেজে এসেও শান্তি নেই। কিছু হলেই খালি ছেড় দেয়। আগে শুধু মেয়ে দেখতাম আর শান্তিতে ক্রাশ খাইতাম। এখন মেয়েদের দিকে তাকাতে পারে না। এইসব পেরার কারণে আমি প্রেম করতে চাইনি। আর বাদ দে, ওনাকে দেখে বোঝা যায় তোকে কতটা ভালোবাসে। তুই ওনাকে মেনে নে। জোর করে তো মেনে নিয়ে এসে এখন তো তার কথা মতোই উঠতে বসতে হয়। ভালোভাবে হেসে নে, আমারও সময় আসবে। 1 মিনিট ওই চিপার দিকে তাকা। দুজনে কলেজের চিপার দিকে তাকিয়ে দেখি মেহেদি একটা মেয়েকে নিয়ে ফিসফিস করছে। তা দেখে আমি আর ফয়সাল আস্তে আস্তে করে তাদের পিছনে গিয়ে দাঁড়ালাম। ওরে বাটপার, ওরে চিটার। বন্ধু যখন গার্লফ্রেন্ড নিয়া আমার চোখের সামনে দিয়া চিপায় যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আরে ও আমার ফ্রেন্ড, তার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি। ও, কলেজের চিপায় বসে মানুষ আড্ডা দেয় তাই না? এই জন্য তো বলি তোকে আজকাল আমাদের সাথে পাওয়া যায় না কেন? ফোন দিলে ওয়েটিং পাওয়া যায়। এই তাহলে আসল কাহিনী? না না বন্ধু, বিশ্বাস কর। আর কোনো কথা নয়, রেস্টুরেন্টে চল, ট্রিট দিতে হবে। আরে নীরা, প্যাকেটটার দিকে তাকিয়ে একটু মায়া হয় না তোদের? না, হয় না। তারপর আমি আর ফয়সাল মিলে মেহেদিকে ধরে রেস্টুরেন্টে নিয়ে আসলাম। ইচ্ছা মতো খাওয়ার অর্ডার দিলাম। মেহেদি শুধু বসে বসে দেখছে। খেতে খেতে ফয়সাল আর সামিয়াপুর কাহিনীটা মেহেদিকে বললাম। সেই তো হাসতে হাসতে শেষ। ফয়সাল বলে উঠল, সানিয়া আমাকে যতটুকু না পেরা দেয় তার চেয়ে বেশি পেরা তোকে নিহাপু দিবে, দেখিস। তুই আবার শুরু করলি? তোকে না আমি না করছি এসব ফালতু কথা বলতে। তবে 1 মিনিট, তুই সামিয়া আপুর নাম ধরে ডাকছিস? দোস্ত, সামথিং সামথিং। নাথিং। আমরা বুঝি সুন্দরী মেয়ের উপর কি ক্রাশ না খেয়ে থাকা যায়? তারপর বিল হলো 6,000 টাকা। বেচারা মেহেদি কাদু কাদু মুখ করে বিলটা দিল। তারপর আবার বলতে লাগলো, নেহা আপুর সাথে মাক্কির প্রেম হয়ে গেলে রেস্টুরেন্টের বিল 10,000 তুলবো। তোরা আবার এসব ফালতু কথা শুরু করলি? নেহা আপু তো এই শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে, তাহলে প্রেম করতে সমস্যা কি? অনেক সমস্যা আছে। চাচা চাচি ছোটবেলায় মাছ মারা পর আচ্ছা, অনেক সমস্যা আছে। চাচা চাচি ছোটবেলা মা বাবা মারা যাওয়ার পর আমাকে আশ্রয় দিয়েছে। তাদের নিজের সন্তানের মতো আদর দিয়ে বড় করেছে। আমি কখনো এমন কিছু করব না যাতে তারা কষ্ট পায়। তাদের বিশ্বাসটা আমি কখনোই ভাঙতে পারবো না। আচ্ছা বাদ দে, এখন বাসায় চল। তারপর যে যার বাসায় চলে আসলাম। বাসায় এসে চাচা চাচির সাথে কথা বলে গোসল করে খাবার খেয়ে ঘুম দিলাম। সন্ধ্যার দিকে নিয়া আপু ঘুম থেকে তুলে বলতে লাগলেন, তোর জন্য সিঙ্গারা বানিয়েছি, খেয়ে তাড়াতাড়ি পড়তে বস। সিঙ্গারা দেখে জিভে জল চলে এলো। তাড়াতাড়ি সিঙ্গারা খেয়ে পড়তে বসলাম। একটু পর নিয়া আপু এসে আমাকে পড়াতে লাগলেন। পড়ার মাঝখানে ওনার দিকে তাকিয়ে দেখি উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওনার চোখের মধ্যে আমার চোখ পড়তে সেদিন নদীর ধারে যেরকম টান অনুভব করছিলাম ঠিক সেরকম টান অনুভব করলাম। তাড়াতাড়ি আমি চোখ সরিয়ে নিলাম। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে আরেকটু পরে শুয়ে পড়লাম।
পরশুদিন নিয়াপুর জন্মদিন, তার জন্মদিন নিয়ে প্ল্যান করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে ব্রেকফাস্ট করে নিয়া আপুর সাথে বেরিয়ে গেলাম। আমাকে কলেজে নামিয়ে দিয়ে উনি চলে গেলেন। গিয়ে দেখি ফয়সাল সামিয়া আপুর সাথে ফোনে প্রেম আলাপ করছে, আর মেহেদি চিপায় বসে গার্লফ্রেন্ডের সাথে পিস করছে। ভাবলাম মেহেদিকে একটু জ্বালিয়ে আসি। ওদের কাছে গিয়ে বলতে লাগলাম, কিরে তুই এখানে বসে আছিস? তোকে তো আমি সব জায়গায় খুঁজতেছি। কেন? আড্ডা দেওয়ার জন্য। বেচারার মুখ কালো হয়ে গেল। একটু পরে আড্ডা দিই। না এখনই, আর গতকাল তো তোর গার্লফ্রেন্ডের সাথে পরিচিতও হয়নি, আজকে পরিচিত হব। হাই আপু। হাই ভাইয়া। আপনার নাম কি? মুনতাহা। আমি মাঙ্কি, মেহেদির ফ্রেন্ড। আমি চিনি আপনাকে, মেহেদি সব সময় আপনার কথা বলে। তা তোমাদের প্রেমটা কিভাবে হলো? ভাই তুই এখান থেকে যা, তোকে আমি পরে সব খুলে বলবো। না, আমি এখনই শুনবো। এই তুমি ভাইয়াকে চলে যেতে বলছো কেন? আমি বলছি ভাইয়া, ও পুরো 1 বছর আমার পিছনে পিছনে ঘুরেছে, তারপর অ্যাকসেপ্ট করছি। ওদিকে অফিসে বসে কাজ করছিল নিয়া আপু, তখনই তার কাছে একটা কল এলো। কোনো খবর? জি ম্যাম, মাক্কি স্যার তো ওনার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে বসে আড্ডা দিচ্ছে। হোয়াট? আচ্ছা ঠিক আছে, আজকে ওর একটা ব্যবস্থা আমি করব। তারপর কল কেটে রেগেমেগে সামনের থাকা গ্লাসটাকে ভেঙে ফেললো। শব্দ শুনে সানিয়া আপু দৌড়ে এলো। তারপর অনেক বুঝিয়ে নিয়া আপুকে শান্ত করলো, কিন্তু নিয়া আপু মনে মনে ভেবে রেখেছে আজকে মামকির কপালে শনি আছে। ওদিকে আমি কলেজ শেষ করে বাসায় ফিরলাম। ফিরে খাওয়া দাওয়া করে বিকালে হাঁটতে বের হলাম। রাস্তায় যারার সাথে দেখা, মেয়েটা ওদিনের পর আর আমার সাথে কোনোদিনও কথা বলতে আসেনি। আমাকে দেখে এসে বলতে লাগলো, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? এই তো মাক্কি, আমি জানি না কথাটা তুমি কিভাবে নেবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। নিহা আপুর ভয়ে কোনোদিন বলতে পারিনি। এইসব তুমি কি বলো? নিয়া আপু যদি শুনে আমি কোনো রিলেশনে জড়িয়েছি তাহলে আমাকে একদম মেরে ফেলবে। তোমার সাথে যে এখানে দাঁড়িয়ে কথা বলছি এটা জানতে পারলে আমার চামড়া তুলে নেবে। আমার দ্বারা কোনো রিলেশনে জড়ানো সম্ভব না। প্লিজ তুমি চলে যাও। আমি যখন তোমাকে ভালোবেসেছি তখন তোমাকে পেয়েই ছাড়বো। পৃথিবীর কেউ আমাকে আটকাতে পারবে না। পাগলামি না করে তুমি প্লিজ চলে যাও। পাগলামি দেখেছো কি? এবার তুমি দেখবে আমার ভালোবাসার পাগলামি। পরিস্থিতি সুবিধাজনক না দেখে আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এদিকে এই খবর সোজা নিয়া আপুর কাছে পৌঁছে গিয়েছে। নিয়া আপু ভেবে নিয়েছে আজকে একটা তুলকালাম হবে। বাসায় এসে দেখি নিয়া আপু চলে এসেছেন। আমাকে দেখে বলতে লাগলেন, শ্রমে আয়। শুনেই আমার বুকটা কেঁপে উঠল। আজকে নিশ্চয়ই কপালে শুনি আছে। কেন আপু? নিয়া আপু কটমট করে চোখ লাল করে তাকালেন। ওনার এই চাউনিটাকে আমি সবচেয়ে বেশি ভয় পাই, তাই আমি তাড়াতাড়ি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর নিয়া আপু সেই স্পেশাল লাইটার নিয়ে রুমে চলে আসলেন। দেখে আমার আত্মায় আর পানি নেই। উনি আমাকে চেয়ারে বসতে বললেন। বিশ্বাস করো আপু, আমি কিছু করিনি, আমাকে মারবেন না। তোকে বসতে বলছি না? ওনার দমক শুনে কেঁপে উঠলাম। ভয়ে ভয়ে চেয়ারে বসলাম। তারপর আপু জিজ্ঞেস করতে লাগলেন, কলেজে আজকে কোন মেয়ের সাথে কথা বলেছিস? আসলে আপু মেহেদি আর মেহেদির গার্লফ্রেন্ডের সাথে পরিচয় হচ্ছিলাম। সাথে সাথে দুইটা আপু ঠাপ্পুর দিয়ে গালে 5 আঙ্গুলের চাপ বসাই দিলেন। তারপর বলতে লাগলেন, আমি এতবার না করার পরেও কেন অন্য মেয়ের সাথে কথা বলেছিস? সরি আপু, আর করব না। ওইটা মেহেদির গার্লফ্রেন্ড ছিল বলে পরিচয় হচ্ছিলাম। যার গার্লফ্রেন্ডই হোক, আর কোনোদিন যেন কথা বলতে না দেখি। সানিয়া আপুর সাথে না, উনি তো ফয়সালের গার্লফ্রেন্ড। সিনিয়রদের সাথে কথা বলতে পারিস, বাট আমি কখনো না করলে তার সাথে কথা বলবি না। এবার বল, বিকালে কোন মেয়ের সাথে কথা বলছিলি? এবার আমি অনেক ভয় পেয়ে গেলাম। বিকালের খবরটা পেলে তো আমাকে আপু আস্ত রাখবে না। কি হলো, জবাব দিচ্ছিস না কেন? না আপু, কেউ তো না। শুনে নিয়ে আপু আমার পায়ে জোরে একটা বাড়ি দিলেন। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। উনি আমার মুখ চেপে ধরে বলতে লাগলেন, খবরদার যদি আমার সাথে মিথ্যে বলেছিস, যদি এই লাঠির আর বাড়ি খেতে না চাস তাহলে এখনই সত্যি বল। তারপর আমি কাঁদো কাঁদো করে বিকালের সব কিছু খুলে বললাম। শুনি উনি বললেন, ভালো করেছিস। যদি তুই রাজি হতি তাহলে আজকে এই রুম থেকে তোর লাশ বের হতো। ওই জারার আমি একটা ব্যবস্থা করছি। তুই কিন্তু কোনো মেয়ের প্রপোজ অ্যাকসেপ্ট করবি না। আর যদি প্রেম করতে মন চায় তাহলে আমার সাথে করবি। কি বলেন? আপনার সাথে করব মানে? এ মানে কিছু না, ভুল করে আগে কি না কি বলে ফেলেছি। তুই এইসব নিয়ে কথা বলেন, চট দিয়ে দাঁতগুলো ফেলে দিব। আচ্ছা ঠিক আছে আপু।
তারপর নিয়া আপু চলে গেলেন। নিয়া আপু তখন ওই কথাটা বললেন কেন? তাহলে কি উনি আমাকে ছি, এসব কি ভাবছি আমি? উনি আমার বোনের মতো, উনি এসব শুনলে আমার খবর আছে। তারপর নিয়া আপুর জন্মদিনের কথা মনে পড়ল। তারপর মেহেদি আর ফয়সালকে কল করে সব প্ল্যান করে ফেললাম। আমি গিয়ে মার্কেট থেকে আপুর জন্য একটা সুন্দর আকাশি রঙের শাড়ি কিনলাম। সব কিছু করতে করতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু নিয়া আপুকে কিছু বুঝতে দিলাম না। সন্ধ্যার পর আপু আমাকে পড়াতে আসলেন। কয়েক ঘন্টা পড়ার পর সবাই ডিনার করে নিলাম। ডিনারের পর আপু গিয়ে ঘুমিয়ে পড়লেন। আমি ফয়সালকে আর মেহেদিকে ফোন করে বাসায় চলে আসতে বললাম। তারপর সানিয়া আপুকে ফয়সাল কল করে আসতে বলল। মেহেদি মুনতাহাকে কল দিয়ে আসতে বলল। ঘন্টাখানিক পর ওরা চলে আসলো। মুনতাহা নাকি লুকিয়ে এসেছে। চাচা চাচিকে আগে সব জানিয়ে রেখেছি। তারপর আমরা সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে রাত 11:50 বেজে গেল। সানিয়া আপু আর মুনতাহা ছাদে গেল সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। আর আমি ফয়সাল মেহেদি আপুকে ভয় দেখার জন্য সব কিছু রেডি করতে রাখলাম। কিছুক্ষণ পর সামিয়া আপু আর মুনতাহা নিচে আসলো। 12টা 1 বাজতে সবাই গিয়ে নিয়া আপুর রুমে চিৎকার দিয়ে উঠলাম। নিয়া আপু লাফ দিয়ে ঘুম থেকে উঠে সামনে রাখা ফল কাটা ছুরিটা হাতে নিলেন। অবস্থা খারাপ দেখে আমি তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে দিলাম। এই মাইয়া তো দেখি ঘুমের মধ্যে গুন্ডি ভাবটা ছাড়ে না। লাইটটা জ্বালানোর পর সবাই চিল্লানি দিয়ে উঠলাম, হ্যাপি বার্থডে। আমি তো নিজেই ভুলে গিয়েছিলাম আজকে আমার জন্মদিন। আর তোমরা সবাই মনে রেখেছো? আরে তোর জন্মদিন কি আমি ভুলতে পারি নাকি? তারপর নিয়া আপুকে সবাই মিলে ছাদে নিয়ে আসলাম। চাচা চাচি আগের থেকে ছাদে ছিলেন। তারপর সবাই মিলে নিয়া আপুকে কেকের কাছে নিয়ে গেলাম। নিয়া আপু ফু দিয়ে মোমবাতি নিভিয়ে কেক কাটতে লাগলেন। আমরা সবাই হ্যাপি বার্থডে গাইতে লাগলাম। ছাদটা আগে লাইটিং করে রেখেছিলাম। সব মিলিয়ে খুব সুন্দর একটা দারুণ পরিবেশের সৃষ্টি হয়েছিল। নিয়া আপু কেক কেটে প্রথমে চাচা চাচিকে, তারপর আমাকে একে একে সবাইকে খাই দিতে লাগলো। তারপর নিয়া আপুকে সবাই গিফট দিতে লাগলো। আমিও আমার গিফটটা আপুকে দিলাম। আমার গিফটটা দেওয়ার পর এমন মনে হচ্ছিল জীবনও আর এমন গিফট পাননি। তারপর সামিয়া আপু নিয়া আপুর কানে কানে এসে বলতে লাগলো, জানিস এত সব কে করেছে? কে? মাকে। শুনে নিয়া আপুর মন খুশিতে ভরে উঠল। তিনি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললেন। তা দেখে সানিয়া আপু বলতে লাগলেন, আচ্ছা আর লজ্জা পেতে হবে না, আমি গেলাম। কোথায় যাবি? বাসায়। আজকে থেকে যা। না রে, বাসায় বলে আসিনি, আজকে চলে যাই। কিন্তু এক রাতে একা একা কিভাবে যাবি? ফয়সাল দিয়ে আসবে। ও মাগো, টুরুলাপ। সর বান্দরনি, আমাকে তো বসিয়ে রেখেছিলি, তোদেরকে তো এখনো বলতেই পারিনি। আমারটাকে না বলেই বসে রাখছি। তারপর দুজনে হাসাহাসি করতে লাগলো। সবাই হালকা নাস্তা করে বাড়ির দিকে রওনা দিল। মুনতাহাকে মেহেদি বাসায় পৌঁছাই দিবে আর সামিয়া আপুকে ফয়সাল পৌঁছাই দিবে। সবাই চলে গেলে নিয়া আপু আমার রুমে আসলেন। এসেই বলতে লাগলেন, তোকে অনেক ধন্যবাদ মাক্কি, এত সুন্দরভাবে আমার জন্মদিনের আয়োজনটা করার জন্য। তোকে যে আজকে মেরেছি তার জন্য সরি। না আপু, সমস্যা নেই। আপনি আমার একমাত্র আপু, আপনার জন্য না করলে কার জন্য করব। শুনে নিয়া আপু রেগে গেলেন। কিছু বলতে গিয়েও বলতে থেমে গেলেন। তারপর রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেলেন। বুঝলাম না ওনার আবার কি হলো। তারপর আমি ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়া আপুর সাথে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। নিয়া আপু যেতে যেতে বলতে লাগলো, আজকে তোর কলেজ ছুটির পর আমার জন্য অপেক্ষা করিস, আমি এসে তোকে একটা মার্কেট নিয়ে যাব। না আপু, আমি যাব না। সাথে সাথে নিয়া আপু ঠাস করে একটা থাপ্পড় মারলেন। তারপর আবার বলতে লাগলেন, তুই যাবি না, তোর বাপেও যাবে। আরও কয়েকটা থাপ্পড় দিলে তুই নিজেও রিকোয়েস্ট করে যাবি। আর না আপু, কি বলেন, আমি যাব তো। শয়তান, তার ঔষধ আমার খুব ভালো করে জানা আছে। আমি মনে মনে বলতে লাগলাম, একবার শপিং নিয়ে ব্যাগ চাপিয়ে দিয়ে যা অবস্থা করেছিল, গুন্ডিটা আবারও সেই অবস্থা করবে। আজকে আমি শেষ। গুন্ডি কোথাকার আমাকে শয়তান বলে। তুই নিজেই তো একটা শয়তাননি, গুন্ডি, বদমাস, খাচ্চুন্নি। আমাকে মনে মনে গালি দেওয়া বন্ধ হলে এবার নাম, কলেজ পৌঁছে গেছি। ইয়ে আপু, না না, আমি কি আপনাকে গালি দিতে পারি নাকি? সবসময় যে আমাকে মনে মনে গালি দিস আমি জানি, বাট এসব পাত্তা দেওয়ার টাইম আমার নেই। কলেজে ঢুকে দেখি সানিয়া আপু আর ফয়সাল একদিকে,
আর মমতা আর মেহেদি একদিকে প্রেম আলাপ করছে। তাদেরকে দেখে নিজেকে খুব অসহায় লাগলো। শালার এক গুন্ডি চাচাতো বোনের যন্ত্রণায় আমি একটা প্রেম করতে পারি না। কিরে কি ভাবিস? ওই গুন্ডি শয়তানির জ্বালায় একটা প্রেম করতে পারি না। আর আমার সবগুলা বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। 1 মিনিট, আমি কার সাথে কথা বলছি? পিছনে তাকিয়ে দেখি নেয়া আপু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, আসলে আপু আমি মজা করেছি। তাহলে আমি একটু মজা করি? বলেই ঠাস ঠাস করে 4টা চর দিয়ে আমার গাল দুটো লাল করে দিলেন। আমার কান আর চুল ধরে আচ্ছা মতো ডলা দিলেন। আমি আও করে চিল্লাতে লাগলাম, কিন্তু নেয়া আপু থামার নাম নেই। তোর সাহস হলো কি করে আমার সামনে অন্য মেয়ের সাথে প্রেম করার কথা বলার? আবার বলিস আমি তোকে জ্বালাই? শয়তানি গুন্ডি, আজকে তুই শেষ। দূর থেকে আমাকে মার খেতে দেখে সানিয়া আপু, ফয়সাল, মুনতাহা, মেহেদি সবাই চলে এলো। তারপর সানিয়া আপু নিয়া আপুকে বুঝিয়ে গাড়িতে করে অফিসে নিয়ে গেল। যাওয়ার আগে ফয়সাল ওনাকে একটা চোখ টিপ দিল দেখলাম। এটা দেখে আমি ফয়সালকে বলতে লাগলাম, কি রে তুই না সানিয়া আপুকে পছন্দ করিস না? এখন দেখি ঠিকই চোখ টিপ মারিস। আরে কি বলছিস? আমি কখন সানিয়াকে চোখ টিপ দিলাম? সানিয়া আপুর নাম ধরে ডাকিস, চোখ টিপ মারিস, আবার বলিস ওনাকে পছন্দ করিস না। দাঁড়া সানিয়া আপুকে বলি। এই না দোস্ত, বলিস না, তাহলে গুন্ডিটা আমাকে কেটে কুচি কুচি করে পুকুরে ফেলে দেবে। নিহা আপু তোকে মারলো কেন? ওদেরকে পুরো ঘটনা খুলে বললাম। তারপর 3জনে ক্লাসের দিকে চলে গেলাম। ক্লাসে আরেক যন্ত্রণা, যারা সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। এটার জন্য ক্লাসে শান্তি নাই, আর নিয়া আপু গুন্ডিটার জন্য বাইরে শান্তি নাই। আপনারা আবার নিয়া আপুর কাছে বলে দিয়েন না আমি যে ওনাকে গুন্ডি বলেছি, তাহলে কিন্তু আবার আমার গাল লাল করে দিবে। ক্লাস শেষ, নিয়া আপুর জন্য দাঁড়িয়ে রইলাম। একটু পরে আপু চলে আসলেন। তারপর ওনার সাথে মার্কেটে চলে আসলাম। মার্কেটে ঢুকে উনি সবগুলো দোকান ঘুরছেন, আর আমি শুধু বডিগার্ডের মতো ওনার পিছন পিছন ঘুরছি আর ওনার পছন্দ করা জিনিসগুলো বহন করছি। কিছুক্ষণ পর দেখি উনি আমার মাপের আকাশি শার্ট, সাদা টি শার্ট আর নেভি ব্লু জিন্স প্যান্ট কিনছে। তা দেখে আমি বলতে লাগলাম, আপু এগুলো কার জন্য কিনছো? তা তোকে বলতে হবে? চুপচাপ দাঁড়িয়ে থাক। তারপর আপু আমাকে নিয়ে এসপেস জুতার শোরুমে নিয়ে গেলেন। ওখানে গিয়ে আমার পায়ের মাপের একজোড়া নীল শু কিনলেন। তারপর সবগুলো জিনিস আমি গাড়িতে এনে পিছনে রেখে দিলাম। বাবারে হাতগুলো পুরো ধরে গিয়েছে। তারপর আপু আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে খাবারের অর্ডার দিলেন। তারপর খাওয়া শেষ করে আপুর সাথে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আপু চাচা চাচিকে একটা করে শপিং ব্যাগ দিলেন। বাসার কাজের মহিলাকে একটা শপিং ব্যাগ দিলেন। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর আপু আমার রুমে এসে আমার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বললেন, এটার ভেতর যা যা আছে সেগুলো পরে কাল বিকালে রেডি হয়ে থাকবি, তোকে নিয়ে ঘুরতে যাবো। কিন্তু আপু কালকে বিকেলে তো আমার খেলা আছে। সাথে সাথে আপু 2টা চর মেরে আমার গাল লাল করে দিলেন। তারপর বলতে লাগলেন, আমার কথার ওপরই কথা বলে আরও খাবি, মনে থাকে যেন। কালকে রেডি হয়ে থাকবি, নইলে সেই স্পেশাল লাঠিটা চার্জ করা হবে। না না আপু, আমি রেডি হয়ে থাকবো। তারপর আপু চলে গেলেন। আপু যাওয়ার পর মোবাইল একটু টিপাটিপি করে একটু ঘুম দিলাম। সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে পড়তে বসে গেলাম, কারণ প্রচুর পড়তে হবে, সামনে পরীক্ষা। কিছুক্ষণ পর আপু চলে আসলেন আমাকে পড়াতে। উনি আসলে আমার ভালো লাগে না, কারণ উনি পড়ার সময় পুরোটা আমার দিকে তাকিয়ে থাকেন, যেটা আমার একদমই ভালো লাগে না। আজকেও এর উল্টা হলো না। কয়েক ঘন্টা পড়ার পর চাচি এসে ডিনারের জন্য ডেকে গেলেন। ডিনার করার পর আবারও এসে পড়তে লাগলাম। পড়তে পড়তে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। উঠেই দেখতে পেলাম নিয়া আপু ধীরে ধীরে ওনার মুখটা আমার দিকে এগিয়ে আনছে। আমি লাফ দিয়ে উঠে গেলাম। তারপর বলতে লাগলাম, আপু আপনি এসব কি করছিলেন? মানে দেখতে আসছিলাম তুই কি করিস। তোর কপালে কি যেন ময়লা বোধহয় দেখছিলাম, তাই সেটা ফু দিয়ে পরিষ্কার করে দিতে যাচ্ছিলাম। যাই হোক, বিছানায় গিয়ে ঘুমা, এত রাত জেগে পড়ার দরকার নেই, পরে অসুস্থ হয়ে পড়বি। তারপর আমি বিছানায় গিয়ে ঘুমিয়ে গেলাম। আর ওদিকে নিয়ে আপু ভাবছে, যাক বেঁচে গেছি, আর একটু হলেই তো বুঝে ফেলতো। পরের দিন একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, কারণ আজকে শুক্রবার, তাই কলেজ বন্ধ।
তারপর ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা করে নিলাম। জুম্মার আজান দেওয়ার পর গোসল করে চাচার সাথে মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে বাসায় এসে দেখি চাচি পোলাও, ডিমের কুমড়া, মুরগির রোস্ট রান্না করেছেন। দেখে তো জিভে জল এসে গেল। তারপর খাবার খেয়ে রেস্ট নিয়ে রেডি হয়ে ড্রয়িং রুমে এসে সোফায় বসে রইলাম। একটু পর নিয়ে আপু আমার জন্মদিনে গিফট করা আকাশি শাড়িটা পরে আসলেন। পুরো যেন একটা পরি, এত সুন্দর লাগছে যা বলার বাইরে। এই জন্য উনি ওনার সাথে ম্যাচিং করে আকাশি নীলের ড্রেস কিনলেন। তারপর দুজনে একসাথে বের হলাম। দুজনকে পুরো কাপড়ের মতো লাগছিল, তাই আমি একটু লজ্জা পাচ্ছিলাম। আমি গাড়ি বের করতে চাইলে আপু বললেন রিকশায় যাবে। তারপর আমি আর আপু রিকশায় চড়ে বসলাম। আমার তো খুব আনইজি লাগছিল। উনি এমন একটা জায়গায় আমায় নিয়ে গেলেন, তা দেখে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেল। এত সুন্দর জায়গা আমাদের এলাকার আশেপাশে আছে তা আমি জানতাম না। আপুর সাথে ঘাসে বসে বাদাম খেতে খেতে আড্ডা দিতে লাগলাম। কেন যেন আমার অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। আমার হঠাৎ করে আপুর চোখের দিকে চোখ পড়ে গেল। আবারও সে আকর্ষণটা অনুভব করছিলাম। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। কেন যেন আমার হাত দুটা অটোমেটিক আপুর দুইটা গাল স্পর্শ করলো। আপু তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হঠাৎ করে আমার মনে হলো আমি কি করছি। সাথে সাথে আমি দূরে সরে গেলাম। তারপর আপুকে বলতে লাগলাম, সরি আপু, আমি বুঝতে পারিনি আসলে কি থেকে কি হয়ে গেল। আরে না, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। তারপর মুচকি মুচকি হাসতে লাগলেন। ওনার সাথে পুরো বিকাল ঘোরাঘুরি করে বাড়িতে চলে আসলাম। তারপর ডিনার করে পড়তে বসে গেলাম। একটু পর আপু এসে বলতে লাগলেন, শোন, আগামী 4 দিন তোর কলেজ বাদ দিয়ে বাইরে যাওয়ার সম্পূর্ণ বন্ধ। ঘরে বসে সারাদিন শুধু পড়বি। যেভাবে হোক তোকে টপ করতে হবে। জি আপু। তারপর কয়েক ঘন্টা পরে ঘুমিয়ে গেলাম। কিন্তু ঘুমের মধ্যে আমি অনুভব করছিলাম কে যেন আমার ঠোঁট দুটোকে কামড়ে ধরেছে। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে কে কে বলে চেঁচাতে লাগলাম, কিন্তু আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। তাই স্বপ্ন দেখেছি বলে আবারও ঘুমিয়ে গেলাম। পরের দিন আপু এসে ভোরে ঘুম থেকে ডেকে তুললেন। তারপরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর খেয়ে এসে পড়তে বসে গেলাম। যেহেতু আপু পরীক্ষার আগে আর কলেজে যেতে না করেছে, এভাবে চলে গেল 4 দিন। পরীক্ষা দিন আপু আমাকে কলেজে নামিয়ে আমাকে নিয়ে সিট খুঁজতে চলে গেলেন। আমার সিট পড়ল একটা মেয়ের সাথে। নিয়ে আপু তো রেগে মেগে শেষ। কিন্তু এখন তো কিছুই করার নেই, তাই বাধ্য হয়ে নিয়ে আপু আমাকে সেখানে বসার অনুমতি দিলেন, কিন্তু কড়া করে নিষেধ করে দিলেন ওই মেয়ের সাথে যেন কোনো প্রকার কথা না বলি। তারপর আপু অফিসে চলে গেলেন। ওদিকে আপু যাওয়ার পরে ওই মেয়েটা আমাকে বলতে লাগলো, হাই, আমি অহনা। আমি মাঙ্কি। উনি তোমার কি হয়? আমার চাচাতো বোন। অনেক রাগী মনে হয়। প্রচুর রাগ, সবসময় নাকের ডগায় থাকে। গুন্ডি নম্বর 1 শাকচুন্নি সবসময় আমাকে প্যারার উপরে রাখে। তাই নাকি? একদম। ওয়েট, পিছনে কে? তারপর পিছনে তাকিয়ে আমার কদম ধরা কাঁদে উঠে গেল। দেখি নিয়া আপু দাঁড়িয়ে আছেন। আমার কাছে এসে বলতে লাগলেন, কপাল ভালো যে তোর ক্যালকুলেটরটা ফেলে এসেছিলি, নাহলে তো তোর ওই মেয়ের সাথে এত সুন্দর করে আড্ডা দেওয়া আর আমাকে বদনাম করা দেখতেই পেতাম না। আজকে তুই বাড়িতে আয়, তোর খবর আছে। আপু বিশ্বাস করো, নিয়া আপু আমার কোনো কথা না শুনেই চলে গেলেন। আজকে বাড়িতে গেলে আমি শেষ। যাই হোক, পরীক্ষা শেষ করে বাড়িতে চলে গেলাম। বিকালে নিয়া আপু বাসায় এসে আমার রুমে এসে বলতে লাগলেন, তোর পরীক্ষা বলে এখন কিছু করলাম না, পরীক্ষা শেষ হলে সব সুদে আসলে বোঝাবো তোকে। বলে চলে গেলেন। আমি হাত ছেড়ে বাঁচলাম। যাই হোক, সবগুলো পরীক্ষা ভালোভাবে দেওয়া শেষ হয়ে গেল। এর মধ্যে অহনার সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। যাই হোক, পরীক্ষা শেষ করে বাড়িতে এসে শুনলাম চাচা চাচি দাদুর বাড়িতে চলে গেছে, কারণ দাদি নাকি খুবই অসুস্থ। বাড়িতে এখন শুধু আমি আর নিয়া আপু। আমার আরো ভয় হতে লাগলো। একে তো ফাঁকা বাসা, তার উপরে নিয়া আপু হুমকি দিয়েছিল পরীক্ষার পরে আমার খবর আছে। একটু পর নিয়া আপু এলো। আপুকে যেন আজকে একটু বেশি খুশি খুশি লাগছে। আপু খুব নর্মাল ভাবে আমাকে লাঞ্চ দিলেন। লাঞ্চ করার পর আমার রুমে চলে গেলাম রেস্ট নিতে। তখনই নিয়া আপু এসে দরজা বন্ধ করে দিলেন। ওনার হাতে সেই স্পেশাল বেড। আমি ভয়ে কাঁপতে লাগলাম।
উনি চিৎকার করে বলতে লাগলেন, তোর এত বড় সাহস হয় কি করে? তুই আমি বারণ করার সত্ত্বেও ওই মেয়ের সাথে আড্ডা দিস, আবার বন্ধুত্বও করিস, ওর নাম্বার নিস? আমি আপুর পা জড়িয়ে বলতে লাগলাম, আপু প্লিজ এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না। আপু আমাকে লাথি দিয়ে দূরে সরিয়ে দিলেন। তারপর বলতে লাগলেন, তুই কি প্রথমবার করেছিস? আর কতবার এভাবে মেয়েদের সাথে কথা বলে তুই ক্ষমা চাইবি আমার কাছে? তোর কোনো ক্ষমা নেই, তোকে শাস্তি পেতেই হবে। আপু চলতে হলে তো অনেক মেয়ের সাথে কথা বলতে হয়, আর ওরা তো আমার শুধুই ফ্রেন্ড। তাদের সাথে আমি কথা বললে তোমার এত সমস্যা হয় কেন? সাথে সাথে দেখি আপুর চোখ রক্তবরণ ধারণ করলো। আমি ভয়ে ডুব কিনলাম। আপু এসে আমাকে ব্যাট দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে বলতে লাগলেন, তুই জীবনে কখনো আমার মুখের ওপর কথা বলিসনি। আজকে ওই শাকচুনিটার জন্য তোর সাহস এত বেড়ে গেছে। তোর সাহস কিভাবে কমাতে হয় আমার জানা আছে। ওই শাকচুনিটাকে তুমি পরে দেখছি। প্লিজ আপু আমাকে মেরো না, মারা বাদে যে কোনো শাস্তি দাও, আমি মাথা পেতে নিব। তোর তো মেয়েদের সাথে প্রশ্নটি করার বেশি ইচ্ছা না? আয়, আজকে তোর ইচ্ছে মিটিয়ে দিয়েছি। বলেই আমাকে খাটে ফেলে আমার ঠোঁট কামড়াতে শুরু করলেন। তারপর এমনভাবে কিচ করছেন যেন আমার ঠোঁট থেকে রক্ত ছুটছেন। আমার ঠোঁটে প্রচুর যন্ত্রণা হতে লাগলো। আমি করে চিৎকার করছিলাম, কিন্তু কাপুর সেদিকে কোনো খেয়াল নেই। তিনি নিজের কাজে ব্যস্ত। আমি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। কিন্তু তারপরও আপুর কোনো ছাড়ার নাম নেই। ওনার কাছে পুরা নেশার মতো লাগছে। মনে হচ্ছে এতদিন ধরে জমিয়ে রাখা সব ক্ষোভ আমার উপরে ঝাড়ছেন। প্রায় 15 মিনিট পর আপু আমাকে ছেড়ে দেখেন আমি অজ্ঞান হয়ে গেছি। তারপর আপু বলতে লাগলেন, এইটুকু চাপে সামলাতে পারে না, বিয়ের পর তো এর 3 গুণ চাপ দিব। তখন কিভাবে সামলাবে আমার পিচ্চি বরটা? তারপর নিয়ে আপু আমাকে পানির ছিটা দিয়ে জ্ঞান ফিরালেন। আমি আবারও ওনাকে দেখে ঠোঁটে হাত দিয়ে ধরে রাখলাম। এটা দেখে উনি হেসে বলতে লাগলেন, এখন আর কিচ্ছু করবো না, আবার যদি আমার কথা না শুনিস তখন আবার শাস্তি দিব। আপু আপনি এটা কি করলেন? আমি আপনার ছোট ভাই হই। আর একবার ভাই বললে তোর মুখ টেনে ছিঁড়ে ফেলবো। তুই আমার কোন কালের মায়ের পেটের ভাই লাগিস? আপনি কাজটা ঠিক করেননি। আমি চাচা আসলে সব বলে দিব। ওকে বেবি বলে দিও, তাহলে তোমার সাথে আমার বিয়েটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। আর শোনো, ঘন্টাখানেক পর ছাদে আসবে, তোকে ওই নীল পাঞ্জাবিটা পরে। বলে ঘরের দরজা বাইরে দিয়ে লক করে চলে গেলেন। এদিকে আমার ঠোঁটে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। ওয়াশরুমে গিয়ে ঠোঁটে পানি দিলাম। বিছানায় এসে শুয়ে শুয়ে একটু আগের ঘটনাগুলো চিন্তা করতে লাগলাম। নিয়া আপু এটা কি করলেন? আমি চাচা এলে যে করে হোক নিয়া আপুর বিয়ের ব্যবস্থা করব। তারপর নীল পাঞ্জাবিটা পরে ছাদের দিকে যেতে লাগলাম। না হলে আবার কি করে বলা যায় না। ছাদে গিয়ে দেখি পুরো ছাদ লাভ বেলুন দিয়ে সাজানো, মাঝখানে সবুজ কার্পেট, তার উপরে গোলাপের পাপড়ি ছিটানো। আমি ওদিকে তাকিয়ে হা করে রইলাম। আপু সাদা রঙের 3 পিস পরেছেন, চোখে কাজল দিয়েছেন, হালকা মেকআপ করেছেন। দেখতে মনে হচ্ছিল যেন একটা পরী দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি কাছে যেতে হাঁটু গেড়ে আপু যা বললেন তা শুনে তো আমি পুরাই অবাক হয়ে গেছি। আমি কাছে যেতে নিয়ে আপু এক গুচ্ছ গোলাপ এগিয়ে দিয়ে আমাকে বলতে শুরু করলেন, আমি জানি না তুই আমার কথাগুলো কিভাবে নিবি, কিন্তু আমি পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সোজা সাপটা বলে দিচ্ছি। আমি তোকে ভালোবাসি মাক্কি, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সে ছোটবেলা থেকেই তোকে ভালোবেসে আসছি। তোকে নিয়ে রয়েছে আমার হাজারো স্বপ্ন। প্লিজ তুই আমাকে ফিরিয়ে দিস না। আমি অবাক হয়ে নিয়ে আপুর দিকে তাকিয়ে রইলাম। তার চোখগুলো আগের মতো যেন আমাকে আকর্ষণ করছিল। আমি তাড়াতাড়ি অন্যদিকে ফিরে বলতে লাগলাম, আমি সবসময় আপনাকে নিজের বোনের মতো ভেবে এসেছি। আর আপনি কিভাবে আমাকে প্রপোজ করতে পারলেন? আমার মতো একজন এতিমকে চাচা চাচি নিজের ছেলের মতো মানুষ করেছে। আমি ক্ষণিকের একটা ময়ে পড়ে কখনো ওনাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আপনি আমাকে নিয়ে এইসব চিন্তা ভাবনা করবেন না। আমি কখনোই আপনাকে ভালোবাসতে পারবো না। তারপর নিয়ে আপুর দিকে তাকিয়ে দেখি ওনার চোখে হালকা পানি। আমি ফিরতেই উনি চোখের পানি মুছে নিলেন। তারপর বলতে লাগলেন, ছোট থেকেই আমার যেটা পছন্দ আমি সেটা পেয়েছি, না হলে ছিনিয়ে নিয়েছি। তাহলে তুই কি করে ভাবলি যাকে আমি আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি তাকে আমি ভুলে যাব, তাকে অন্য কারো হতে দেব? তোকে আমি ভালোভাবে বলেছি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নে, নাহলে জোর করে হলেও আমি আমার ভালোবাসা আদায় করব। আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, কিন্তু আমি চাচা চাচির বিশ্বাস কখনোই ভাঙবো না। তাতে যা হয়ে যাক হোক। শুনে নিয়াপু চোখ মুখ লাল করে ফেললেন। তারপর গোলাপ ফুলের গুচ্ছাটাকে ছিঁড়ে ছাদ থেকে ফেলে দিলেন। তারপর এসে আমাকে ঠাস ঠাস করে 4টা চড় মারলেন। মেরে বলতে লাগলেন, এগুলো হলো
আমার কথা অমান্য করার শাস্তি, এবার আমার ভালোবাসা আদায় করার পালা। বলেই আমার চুলগুলো পিছন থেকে শক্ত করে টেনে আমার নিজের কাছে টেনে নিলেন। আমি খুব ব্যথা পেয়ে ছাড়া পেয়ে কাঁদতে লাগলাম। কিন্তু নিয়া আপুর সেদিকে খেয়াল নেই। উনি আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে পাগলের মতো লিপ কিস করা শুরু করলেন। প্রায় 5 মিনিটের মতো লিপ কিস করে আমার ঠোঁট কামড়াতে লাগলেন। আমি ছাড়া পেতে কান্না করতে লাগলাম। আরো 5 মিনিটের মতো আমার ঠোঁটগুলোকে কামড়িয়ে ছেড়ে দিলেন। আমি দূরে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম আর নিঃশব্দে কাঁদছিলাম। তারপর নিয়া আপু আমাকে দেওয়ালের সাথে চাপটি ধরে আমার গলা চেপে ধরলেন। তারপর বলতে লাগলেন, তোকে কখন আমার খারাপ রূপ দেখায়নি, কিন্তু আজ থেকে তুই দেখবি আমার খারাপ রূপ। এমন অত্যাচার করব তোর ওপর যে তুই নিজে থেকে আমাকে প্রপোজ করবি। যেদিন তুই আমাকে প্রপোজ করবি সেদিন তোর মুক্ত। আপু লাগছে চারুন। গলা চেপে ধরাতে কথা বলতে পারছিলাম না। এটা তো শুধু ট্রেলার দেখালাম, সিনেমা তো এখনো বাকি। আর সামনে দেখ কি কি হয়। বলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে নিচে চলে গেলেন। আমি ছাদে বসে কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, আজকে আমার বাবা মা বেঁচে থাকলে আমার ইচ্ছার মূল্য থাকতো। তারা নেই বলে আমাকে নিয়ে আপুর ইচ্ছা মতো চলতে হয়। তবে যাই হোক না কেন, আমি কখনো ময়ে পয়ে চাচা চাচির বিশ্বাস ভাঙতে পারবো না। এই দুনিয়াতে তারা ছাড়া আমার আপন কেউ নেই। এসব ভেবে আমি উঠে দাঁড়ালাম। তারপরে ধীরে ধীরে ছাদ থেকে নেমে নিজের রুমে চলে গেলাম। তারপর ঠোঁটের কাটা জায়গাগুলোর মধ্যে মেডিসিন লাগিয়ে শুয়ে পড়লাম। এমনিতে একবার সকালে আপু ঠোঁটগুলো কামড়িয়ে অবস্থা খারাপ করে দিয়েছিলেন, এখন আবার একই কাজ করলেন। তাই ঠোঁটগুলোতে অসম্ভব যন্ত্রণা সহ্য করছিলাম। তারপর মনে মনে ফয়সালকে গালি দিতে লাগলাম, কারণ ওই হালার পুঁতে নিয়া আপু আমাকে ভালোবাসে বলে কুফা লাগাই দিছে। নিজে তো সানিয়া আপুর প্যারা খাচ্ছেই, এখন আমাকেও প্যারাতে ফেলে দিয়েছে। শালারে পাইলে ওর কদম জোড়া বিক্রি করে বিরিয়ানি খাইতাম। ওদিকে নিয়া আপু রুমে শুয়ে শুয়ে ভাবছে এখন কি করবে। তারপর সানিয়া আপুকে কল দিলেন। হ্যালো সানি, বল। কারোর উপর রোমান্টিক অত্যাচার কিভাবে করতে হয় আইডিয়া দে। কেন? বলো থেকে প্রপোজ করে দিছি, কিন্তু রাজি হয়নি। ও তাহলে এই ব্যাপার। তারপর সানিয়া আপু নিয়া আপুকে কিছু আইডিয়া দিল। ওদিকে আমি ঘুমিয়েছিলাম। বিকালের দিকে নিয়া আপু ডেকে তুলেই বলতে লাগলেন, যা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আয়। আপু আমার শরীরটা না অনেক খারাপ লাগছে, আমি এখন যেতে পারবো না। সাথে সাথে নিয়া আপু 2টা থাপ্পড় মেরে বলতে লাগলো, আমার মুখের উপর তর্ক করছিস? এত বড় সাহস তোর? তাড়াতাড়ি যা, যেটা বলছিস সেটা কর, নাহলে আমার ওই স্পেশাল বেডটা ব্যবহার করতে হবে। তারপর আমি ভয় পেয়ে তাড়াতাড়ি করে রেস্টুরেন্ট থেকে 2 প্যাকেট খাবার নিয়ে এলাম। তারপর নিয়ে আপু একা একা 2 প্যাকেট খাবার নিয়ে বসে পড়লেন। তারপর আমাকে বললেন, আমার কথা অমান্য করার শাস্তি হিসেবে তোর দুপুরের খাওয়া বন্ধ, যা নিজের রুমে যা। তারপর আমি মন খারাপ করে রুমে চলে আসলাম। রাতে চাচা চাচি চলে আসলেন। চাচি আমার ঠোঁটের অবস্থা দেখে বিচলিত হয়ে বলতে লাগলেন, তো ঠোঁটের এই অবস্থা কিভাবে হলো? আমি নিয়া আপুর দিকে তাকিয়ে দেখি উনি ডোন্ট কেয়ার ভাবে দাঁড়িয়ে আছেন। তারপর আমি চাচিকে বলতে লাগলাম, আসলে চাচি অনেক বড় একটা পোকা আমাকে কামড় দিয়েছে, ঠিক নিয়া আপুর সমান একটা পোকা। শুনে চাচি বলতে লাগলেন, নিহার সমান পোকার হাবা হয় নাকি? আর হলেও আমাদের বাসায় কোথা থেকে আসবে? আমি মিটি মিটি হেসে নিয়া আপুর দিকে তাকিয়ে দেখি নিয়া আপু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন। তারপর আমি চাচিকে বলতে লাগলাম, আছে চাচি আছে, পোকাগুলো চোপার উপরও বসে থাকে। তুই কি বলছিস তা তুই নিজেই ভালো জানিস। আজব। আমি চাচির পিছনে এসে আওয়াজ না করে হাসতে লাগলাম, কিন্তু নিয়া আপু দেখে ফেললেন। তারপর নিয়া আপু মনে মনে বলতে লাগলেন, দাঁড়াও চান্দু, তোমার হাসি বের করছি। তারপর নিয়া আপু বলতে লাগলেন, কালকে থেকে মাকে কলেজে যাওয়া বন্ধ, এমনকি ঘর থেকে বের হওয়ার বন্ধ। তারপর চাচা চাচি দুজনে অবাক হয়ে বললেন, এটা কেমন কথা? তখন নিয়া আপু বললেন, তোমাদের কারো আপত্তি থাকলে কিচ্ছু করার নেই, এটাই ফাইনাল। তখন আমি সাহস করে বললাম, আমি কলেজে যেতে চাই। আর একবার আমার সামনে কলেজ যাবার কিংবা ঘর থেকে বের হওয়ার কথা বললি আমি তোর মুখ ভেঙে দিব, নিজের রুমে যা। তারপর আমি মন খারাপ করে নিজের রুমে চলে গেলাম। নিয়া আপু নিজেও তার রুমে চলে গেলেন। ওদিকে দুজন রুমে যাওয়ার পর চাচা চাচি বলতে লাগলেন, তোমার মেয়েটাকে নিয়ে আর পারলাম না। ছেলেটার উপর সবসময় কর্তৃত্ব ফলাই, কিছু বলতেও পারি না। বললে ঘরে ভাঙচুর শুরু করবে, অফিসে যাবে না। এই বয়সে তো আমি আর পারি না।
ওদিকে তো মেয়েটার বিয়ের বয়সও বেরিয়ে যাচ্ছে। আমি বলি কি, মাকির তো পরীক্ষা শেষ, এখন ওদের বিয়েটা দিয়ে দিলে কেমন হয়? আমি মাক্ষীর অমতে কিছুই করব না। আরও কিছুদিন যাক, মাক্ষীর সাথে আমি ধীরে ধীরে কথা বলবো এ বিষয়ে। তাছাড়া ওর এখন লাইফে উপভোগের বয়স। এখন ওকে বিয়ে করিয়ে সংসার করে দেওয়াটাও তেমন একটা যৌতুক নয়। দেখি সামনে কি হয়। ওদিকে আমি অনেক মন খারাপ রইলাম রুমে এসে। এমন সময় অহনা কল দিল। ওর কল ধরে কথা বলছিলাম, তখন রুমে নিয়া আপু এসে ছু মেরে আমার মোবাইলটা নিয়ে গেলেন। মোবাইলে অহনার নাম দেখার পরেই তার কপালের রগগুলো দপদপ করে জ্বলতে লাগলো, তার হাত কাঁপতে লাগলো। তারপরে আমার মোবাইলটাকে ঢিল মেরে বাইরে ফেলে দিলেন। তারপর আমাকে বলতে লাগলেন, ভয়ঙ্কর অপরাধ করেছিস তুই। আমার নিষেধ করা সত্ত্বেও ওই মেয়েটার সাথে কথা বলেছিস। আজকে তোর কোনো ক্ষমা নেই। তারপর আমাকে মারার জন্য নিয়া আপু নিজের হাত তুললেন। আমি চোখ বন্ধ করে নিলাম, কিন্তু আমাকে মারার বদলে নিয়া আপু যা করলেন তাতে তো আমি পুরাই অবাক। তারপর নিয়া আপু আমাকে মারতে হাত তুলতে আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম, কিন্তু নিয়া আপু আমাকে না মেরে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিলেন। এটা দেখে তো আমি পুরো ফিজ হয়ে গেছি, কিন্তু নিয়া আপুর কোনো হেলদুল নেই। কিস করার সাথে সাথে আমার ঠোঁট দুটো কামড়াতে লাগলেন। এমনিতে ঠোঁটগুলো জখম হওয়া ছিল, তার উপরে নিয়ার আপুর এই অত্যাচার আর সহ্য করতে পারছিলাম না। তার উপরে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিল। মনে মনে একটা বুদ্ধি বের করে নিলাম। চোখ খুলে দেখি নিয়া আপু তার কাজ করতেই ব্যস্ত। এই সুযোগে আমি অজ্ঞান হওয়ার নাটক শুরু করলাম। নিয়া আপু চোখ খুলে দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। তারপর হাসতে হাসতে ওন্না দিয়ে আমার ঠোঁটগুলো মুছে দিয়ে আবার হাসতে হাসতে চলে গেলেন। নিয়া আপু চলে যেতে আমি ওয়াশরুমে গিয়ে ঠোঁটগুলোতে পানি দিয়ে আসলাম। রুমে এসে ভাবতে লাগলাম, যেভাবে হোক এবার চাচা চাচিকে বলে নিয়া আপুর বিয়ের ব্যবস্থা করতেই হবে। এসব চলতে দেওয়া যাবে না। একবার যদি এসব চাচা চাচি দেখে ফেলে তাহলে আমি সারা জীবন তাদের কাছে অপরাধী হয়ে থাকব। ওদিকে নিয়া আপুর রুমে গিয়ে একজনকে কল দিয়ে অহনার ফুল ডিটেলস বের করতে বলে। এদিকে অহনা তার আব্বুকে এসে বলে, আব্বু, আমি একটা ছেলেকে অনেক পছন্দ করি আর তাকেই বিয়ে করতে চাই। তাই নাকি? কে সেই ছেলে যাকে আমার মামুনিটা পছন্দ করেছে? তারপর অহনা ফোন বের করে মাংকির একটা পিক দেখায়। পিক দেখে অহনার বাবা বলতে লাগে, আরে এটা তোমার বন্ধু ফাইয়াজ চৌধুরীর বাতিজা। ফাইয়াজের সাথে তো আমার অনেক ভালো বন্ধুত্ব। তুই কোনো চিন্তা করিস না মামনি, আমি তোর আর ছেলেটার বিয়ের ব্যবস্থা করছি খুব শীঘ্রই। এটা শুনে তো অহনা খুব খুশি হয়। মনে মনে বলে, এবার দেখি সে গুন্টিটা কিভাবে আমাকে মাংকি থেকে দূরে সরিয়ে রাখে। এদিকে নিয়ে আপু আমাকে কয়েকদিন বন্দি রেখে আবার আমাকে কলেজে যাওয়ার জন্য পারমিশন দিলেন। কলেজে গিয়ে দেখি আমার দুই বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে চিপায় চিটকা চিটকি করছে। আমাকে দেখে বলে উঠল, নবাব সাহেবের অবশেষে কলেজে আসতে মন চেয়েছে। অবশ্য সারাদিন মিয়াপুর মতো সুন্দরের সাথে চিপকে থাকলে কারোই বা কলেজ করতে ভালো লাগবে। হালারপু, আমি বাঁচি না ওই গুন্ডিটার প্যারায়। আর তুই পড়ে আছস তোর ফাইদলামি নিয়ে। সিম্পল একটা মজা করায় এই কয়েকদিন আমাকে ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল। দেখলি, আমি বলেছিলাম না, সানি আমাকে যেভাবে পেরা দেয় নেহাপু তোকে এর থেকে দ্বিগুণ পেরা দেবে। দেখ আমার বদ্ধটা লাগছে। সানিয়া আপু দেখেছ তোমাকে নিয়ে কি বলে? হারামজাদা, তুই কি বললি? আমি তোকে পাত্তাই দিই না। কলেজে আসি বলে কিছুই বলতে পারলাম না। আজকে তুই কলেজ থেকে বের হ, তারপর দেখ মজা দেখাচ্ছি। না না, তুমি কি আমাকে পেলা দিতে পারো নাকি? তুমি তো আমাকে সারাদিন শুধু আদর করো। হইছে, আর ঢং করতে হবে না। তারপর ক্লাস শুরু হতে সানিয়া আপু অফিসের, আমরা ক্লাসে চলে গেলাম। এদিকে নিয়া অহনার বিষয় সব খবর পেয়ে গেল। তারপর মনে মনে একটা প্ল্যান তৈরি করলো। এদিকে কলেজ থেকে ফিরে বাসায় খেয়ে একটা ঘুম দিলাম, কিন্তু ঘুমের মধ্যে শ্বাস নেওয়ায় কষ্ট হওয়ায় ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি নিয়া আপু আমার ঠোঁট দুটাকে দখল করে আছে। আমি ঠোঁট সরাতে আমাকে একটা কামড় দিলেন আর চোখ দিয়ে ইশারা করলেন লড়াছড়া না করতে। আমিও ভয়ে লড়াছড়া করছিলাম না, যদি আবার কামড়াতে শুরু করে। প্রায় 10 মিনিট পর আমাকে ছেড়ে নিলেন। আমি জোরে জোরে শ্বাস নিতে নিতে বললাম, আপনি তো আমাকে মেরেই ফেলবেন। আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করা পর্যন্ত তোর উপর এমন রোমান্টিক অত্যাচারই চলতে থাকবে জান। তুমি কোনো ভুল করলে এখন থেকে আর তোমাকে মানবো না, তোমার ঠোঁটগুলোকে কামড়াবো। প্লিজ আপনি এখন যান, চাচি দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক আছে, এখন যাচ্ছি, কিন্তু রাতের বেলা আবার হবে ডিয়ার।
বলেই নিয়ে আপু চলে গেলেন। পরের দিন কলেজে গিয়ে দেখি অহনা আমাকে দেখলে লজ্জামাখা হাসি দেয়। এটার কোনো কারণ খুঁজে পেলাম না। বাসায় এসে দেখি অহনা তার আব্বু আমাদের বাসায়। তাদেরকে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। তারপর কাছে গিয়ে অহনার আব্বুকে একটা সালাম দিলাম। তারপর অহনার দিকে তাকাতেই সে একটা চোখ টিপ মেরে দিল। আমি কিছুটা লজ্জা কিছুটা রাগ করে রুমে চলে আসলাম। রুমে যেতে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতে চাচা ডেকে ওনার পাশে বসালেন। তারপর চাচা আর অহনার আব্বু কথা বলতে লাগলেন। তা বন্ধু, এতদিন পর আমার কাছে কি মনে করে? এসেছি তোর কাছে একটা আবদার নিয়ে। আরে কি যে বলিস না তুই! আমার বিজনেসের লসের সময় তুই আমাকে অনেক সাহায্য করেছিস। তার জন্যই আমার বিজনেসটাকে আমি আজ এত উপরে তুলতে পেরেছি। আর তুই আমার কাছে আবদার নিয়ে এসেছিস, সেটা আমি পূরণ করব না? তাহলে বলেই ফেলি, আমার মেয়ে তো তোর বাতিজার সাথে একই কলেজে পড়ে। সে তোর বাতিজাকে অনেক পছন্দ করে, তাই আমি চাই ওদের 4 হাত এক করে দিতে। এটা শুনে আমি অনেক বড় শক খাই। অহনার দিকে তাকিয়ে দেখি অহনা আমাকে দেখে শয়তানি হাসি দিচ্ছে। তা দেখে আমার গা জ্বলে যাচ্ছে। সবার সামনে তো কিছু বলতেও পারছি না। এদিকে এই কথা শুনে চাচা চাচি অনেক অবাক হয়ে যায়, কেননা তারা নেহা আপুর সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছিল। তারপর চাচা কিছুক্ষণ কি যেন ভেবে অহনার আব্বুকে বললেন, মাক্ষী রাজি হলে আমাদের কোনো আপত্তি নেই। আমি কখনোই চাচা চাচির মতের বিরুদ্ধে কিছুই করিনি, তাই আজকেও ওনারা যেটা বলবেন সেটাই হবে। তাহলে আমরা রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে এর ডেটটা আমরা আজকেই ফিক্স করে ফেলি। ডেট ফিক্সটের তারিখ আমরা পরে ফোনে আলোচনা করে সিদ্ধান্ত নেব। ঠিক আছে, তাহলে আজকে আমরা উঠি। তারপর ওনারা বের হয়ে গেলেন। যাওয়ার সময় অহনা আমাকে একটা কাগজ দিলেন আর একটা ফ্ল্যাঙ্কিস দিলেন। তারা চলে যাওয়ার পর আমি রুমে চলে এলাম। দিকে চাচি চাচাকে বলতে লাগলেন, নিয়ার সাথে না মাক্কির বিয়ে ঠিক করা, তাহলে তুমি কিভাবে তাদেরকে কথা দিয়ে দিলে? আমার আর কিছুই করার ছিল না। যে বন্ধুর জন্য আজ আমার বিজনেসটা আছে, তাকে কিভাবে না করে দিই? কিন্তু নিহা বিষয়টা জানলে কি হবে ভেবে দেখেছো? সে তো মাক্কিকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আমরা দুজনে মিলে তাকে বুঝিয়ে বলবো, আর খুব তাড়াতাড়ি তোকেও বিয়ে করিয়ে দিব। তাহলে আস্তে আস্তে সে মাকিকে ভুলে যাবে। এদিকে আমি রুমে এসে অহনার কাগজটাকে টেবিলের মধ্যে ঢিল মেরে ফেলে দিলাম। বিকালের দিকে নেয়া আপু এসে সব শুনে খুব রেগে গেলেন। চাচা চাচি তাকে অনেক বুঝিয়েও শান্ত করতে পারছিলেন না। রেগে ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করলেন। আমি এক কোণে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিলাম। এরপর নেয়া আপু আমার দিকে আসতে লাগলেন। এটা দেখে আমি ভয় পেয়ে আরো কাঁপতে লাগলাম। ওনার চোখ মুখ টপটপে আগুনের মতো লাল হয়ে আছে। আমার কাছে এসে আমার হাত ধরে চাচা চাচির উদ্দেশ্যে বলতে লাগলেন, তোমরা মাক্কির মত ছাড়া কিভাবে তাকে বিয়ে দিতে পারো? মাকি নিজেও বিয়েতে মত দিয়েছে। এই কথা শুনে আমি মনে মনে বলতে লাগলাম, দিশে চাচা আগুনে ঘি ঢিলে। আর নিয়া আপু আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে জোরে একটা চিৎকার দিলেন, যার ফলে সবাই ভয় পেয়ে গেল। তারপর নিয়া আপু আমার গলা চেপে ধরে টানতে টানতে আমার রুমে নিয়ে যেতে লাগলেন। আমি ব্যথায় আ করে শব্দ করতে লাগলাম। চাচা চাচি আটকাতে গেলে টেবিল থেকে একটা ছুরি আমার গলায় ধরে বলতে লাগলেন, তোমরা এক পায়ে গলে মাক্কি আমারতে খুন হবে। এমনিতেই সে যা কাজ করেছে তাতে সে খুন করতেই হবে। আমার হাত একবারও কাঁপবে না। এটা দেখে চাচা চাচি আর ভয়ে কাছে যাওয়ার চেষ্টাও করলেন না, কারণ নিয়া আপু এখন পুরাই সাইকেদের মতো আচরণ করছে। কখন যে কি করে ফেলবেন তা নিজেও তিনি জানেন না। আমাকে টানতে টানতে রুমে নিয়ে এসে আমাকে দেওয়ালের সাথে লাগিয়ে আমার গলায় আরো জোরে চাপ দিলেন আর বলতে লাগলেন, আমি সারাদিন তোর সাথে লেগে থাকি তোর ভালোবাসা পাওয়ার জন্য। তুই আমাকে বিশ্বাস অবিশ্বাস সের কাহিনী শোনাস, আর ওই অহনা আসতেই তাকে বিয়ে করতে রাজি হয়ে গেলি কেন রে? ওর মধ্যে কেমন আছে যা আমার মধ্যে নেই? ও তো কোনো দিক থেকে আমার চেয়ে সুন্দরী না। তোকে আমি আগেই বলেছিলাম, কোনো মেয়ের সাথে সম্পর্ক করার চেষ্টা করলে তোকে আমি নিজের হাতে খুন করব। তোর বুঝি আমার তো খুন হবার এতই শখ? তারপরে নিয়া আপুর চোখ গেল টেবিলের কাগজের দিকে, যেটা অহনা আমাকে দিয়েছিল। সেটা উঠিয়ে তিনি পড়তে লাগলেন, মাই ডিয়ার ফিউচার হাবি, রেডি থেকো। খুব শীঘ্রই তুমি আমার হতে যাচ্ছ। তারপর আমরা দুজন মিলে একটা ফুটবল টিম, একটা ক্রিকেট টিম গঠন করব। তোমার সেই পাওয়ার আছে তো? রেডি হয়ে যাও ডিয়ার। ইতি, তোমার ফিউচার বউ। চিঠিটা পড়ে নেয়া আপুর চোখ ট্রাফিক লাইটের মতো বদলাতে লাগলো।
রাগে ওনার চোখ দিয়ে রক্ত বের হতে লাগলো। তা দেখে আমার পুরো জ্ঞান হারানোর মতো অবস্থা। নিয়া আপু বলতে লাগলেন, তোর খুব শখ না ফুটবল টিম ক্রিকেট টিমের আপু হওয়ার, কিন্তু সেটা তো তুই হতে পারবি না, কারণ আজকেই তুই আমার হাতে খুন হবি। গলার চাপি ধরে রাখার জন্য আমি কিছু বলতে পারছিলাম না। আপু আমাকে বিছানায় ছুঁড়ে ফেললেন। তারপরে যা করলেন তাতে আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলাম। তারপর নিয়ে আপু আমাকে বিছানা ছুঁড়ে ফেলে আমার শার্টটা টান দিয়ে ছিঁড়ে ফেললেন। আমি ভাবলাম আজ হয়তো আমার ইজ্জত গেছে, কিন্তু নিয়া আপু ছুরিটা দিয়ে আমার বুক কেটে নিজের নাম লিখতে লাগলেন। আমি ব্যথায় চিৎকার করে ছটপট করতে লাগলাম। তা দেখে নিয়া আপু তার ওড়না দিয়ে আমার দু হাত বেঁধে দিয়ে আমার মুখে একটা কাপড় গুঁজে দিলেন। আর চিৎকার করতে পারছিলাম না। নিয়া আপু ছুরি দিয়ে ওনার নাম লিখে আমাকে ভিতরে রেখেই ওনার রুম থেকে ফার্স্ট টেস্ট বক্স এনে আমার বুকে ব্যান্ডেজ করে দিলেন। তারপর কিছুক্ষণ আমার ঠোঁট কামড়িয়ে বলতে লাগলেন, তোকে খুন করতে লাভ নেই, বরং তোকে সারা জীবনের জন্য আমি হারিয়ে ফেলবো, তাই তোকে পার্মানেন্ট আমার কাছে রাখার ব্যবস্থা করছে। আর তোর সেই প্রাণ প্রিয় অহনার হাল কি করি তুই শুধু দেখ। বলেই নিয়া আপু রুম থেকে বেরিয়ে গেলেন। এদিকে তো ব্যথায় আমার অবস্থা খারাপ, তাই শোয়ার থেকে উঠতে পারছিলাম না। একটু পর চাচিকে আমার রুমে আসতে দেখে খাতা টেনে আমার শরীর ডেকে নিলাম। চাচি এসে বলতে লাগলেন, নিহা কি তোকে আবার মেরেছে? আর তুই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছিস কেন? না চাচি, তেমন কিছু হয়নি, আর এমনি ভালো লাগছিল না, তাই শুয়ে আছি। দেখ বাবা, তুই এই বিয়েতে খুশি তো? তোর মতামত ছাড়া আমরা তোকে জোর করে বিয়ে দিতে চাই না। বাবা মা মারা যাওয়ার পর তোমরাই আমাকে মানুষ করেছ, তোমরাই আমার বাবা মা, তাই তোমরা আমার জন্য যা সিদ্ধান্ত নিবে তাই আমি মেনে নিব। আমি জানি কখনো তোমরা আমার খারাপ চাইবে না। চাচি আমার কপালে একটা চুমু দিয়ে বললেন, আচ্ছা তুই তাহলে শুয়ে থাক, আমি গিয়ে রান্না বসাই। তারপর চাচি চলে গেলেন। আমি শুধু ভাবতে লাগলাম নিয়া আপু এখন কি উল্টাপাল্টা কাজ করার চিন্তা ভাবনা করছে। বুকের ক্ষতটা সেরে উঠতে 2 দিন টাইম লাগলো, কিন্তু আমি অবাক, নিয়া আপু এর মধ্যে আমার সাথে একবারও উল্টাপাল্টা কিছু করেনি, তাই আমি বেশ শান্তিতে ছিলাম। এরপর দিন দেখলাম বিকালে আপু খুব হাসি খুশিতে বাসাতে ফিরলেন। আমার কেমন যেন সন্দেহ হইল, নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়ে এসেছে। রাত্রে অহনার আব্বু চাচাকে কল করে বলে দিলেন এই বিয়ে হবে না, কেননা কারা যেন এই বিয়েটা হলে অহনাকে কিডন্যাপ করে খুন করে লাশ গুম করার হুমকি দিয়েছে। আমি চাচা চাচি আর বোঝার বাকি নেই যে এই কাজটা কে করেছে। ওদিকে নিয়া আপু ডোন্ট কেয়ার ভাব নিয়ে চিপস খেতে খেতে টিভি দেখছিলেন। চাচা এসে তাকে বলতে লাগলেন, নেহা, তুই কিন্তু কাজটা একদমই ঠিক করিসনি। তুই এভাবে ওদের বিয়েটা ভেঙে দিতে পারিস না, যেখানে ওরা দুজনেই রাজি। আমি বিয়ে ভেঙেছি, এর কোনো প্রমাণ আছে তোর কাছে? আর হ্যাঁ, ওই লোকগুলো আমাকেও কল করে বলেছে মাক্কিকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করলে ওই মেয়ে নিখোঁজ হয়ে যাবে। তাহলে তুই এখন কি চাস? আমি কি চাই সেটা তুমিও ভালো করে জানো, নতুন করে বলার প্রয়োজন মনে করি না। ওই তোর বাবার সাথে ঠিকভাবে কথা বল। উনি কি আমাকে করা ওয়াদা রেখেছিলেন যে ওনার সাথে ঠিকমতো কথা বলবো? আর নেহার আম্মু, তুমি থামো তো, আমি দেখছি বিষয়টা। মাক্ষী, এদিকে আয়। আমি ধীরে ধীরে চাচার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখ বাবা, তুই নিশ্চয়ই জানিস নিহা তোকে ভালোবাসে। আমিও চাই তোদের দুজনের বিয়েটা দিতে। তুই নিহাকে ভালো করেই চিনিস, ও তোকে অন্য কোথাও বিয়ে করতে দেবে না। তাছাড়া আমার অনেক আগে থেকেই তোদের বিয়ে ঠিক করে রেখেছিলাম, কিন্তু আমার বন্ধুর কথা ফেলতে পারিনি বলে তোকে অহনার সাথে বিয়ে দিতে চেয়েছিলাম। তাছাড়া নিহা আমাদের একমাত্র মেয়ে, তাই আমরা চাই আমাদের ঘরের মেয়ে ঘরেই থাকুক। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি সবসময় নিয়া আপুকে নিজের বড় বোনের মতো দেখেছি, বড় বোনের মতো শ্রদ্ধা করেছি। একজন ভাইয়ের বোনের প্রতি যেরকম ফিলিংস থাকে ওনার প্রতি আমারও সেরকমই ফিলিংস আছে, এর চেয়েও বেশি কিছু না। আমার কথা শুনে নিয়া আপু লাফ দিয়ে উঠে আমার কলার ধরে চেপে বলতে লাগলেন, আর একবার যদি বলিস আমি তোর বোনের মতো, তাহলে তোর বাবা হবার সম্পদ আমি কেটে দিব। তুই কি ভেবেছিস আব্বু আম্মু রাজি না হলেই আমি তোকে ভুলে গিয়ে অন্য কোথাও বিয়ে করব, কিংবা তোকে অন্য কোথাও বিয়ে করতে দিব? তাহলে তুই সম্পূর্ণ ভুল ভাবছিস। এই নিহা ছোটবেলা থেকে যেটা চেয়েছে সেটা নিজের করে ছেড়েছে, তাই তোকে প্রয়োজন পড়লে জোর করে কাজী অফিসে ধরে নিয়ে গিয়ে বিয়ে করবো, নাহলে গুলি করে তোর খুলি উড়িয়ে দিব। মাইন্ড ইট। আমার তো ভয়ে অবস্থা খারাপ। তখন চাচা দমক দিয়ে নিয়া আপুকে বসতে বললেন। নিয়া আপু আবার বসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে টিভি দেখতে লাগলেন। তারপর চাচা বলতে লাগলেন, তাহলে সে কথাই রইল, আগামী মাসে ধুমধাম করে
তোমাদের বিয়ে হবে। শুনে নিয়া আপু চিল্লিয়ে বললেন, আমি আগামী মাস পর্যন্ত ওয়েট করতে পারবো না। পরশু দিনই কাজে রেখে আমাদের বিয়ে পড়াই দিবা, আর অনুষ্ঠান আগামী মাসে করা হবে, সমস্যা নাই। আমি মনে মনে বলতে লাগলাম, কেমন নির্লজ্জ মেয়ে, নিজের বিয়ের কথা পরশুদিন নিজেই বলে। তারপর চাচা বলতে লাগলেন, তাহলে ঠিক আছে, পরশুই তোমাদের বিয়ে আর সামনে মাসে অনুষ্ঠান। শুনে তো নিয়া আপু খুশিতে চাচাকে জড়িয়ে ধরলেন। এইদিকে তো আমার মাথা ঘুরতেছে। ছোট থেকে বড় হলাম এই গুন্ডির প্যারা আর মার খেয়ে। ভাবছিলাম এর বিয়ে হয়ে গেলে আমি স্বাধীন, কিন্তু এখন দেখছি সারা জীবন এর মার খেয়ে যেতে হবে। এর সাথে বিয়ে হলে তো আমার লাইফ শুধু আমারই থাকবে, কিন্তু চলবে তার কথা মতো। এসব ভাবতে ভাবতে আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি চিল্লিয়ে, এই বিয়ে মানি না, শাহবাগে আন্দোলন করব। আমি এই বিয়ে মানি না। তারপর অজ্ঞান হয়ে গেলাম। তা দেখে সবাই ছুটে আসলো আমার কাছে। আমার কাছে এসে নিয়া আপু বলতে লাগলেন, আমার পিচ্চি জামাইটা বিয়ের কথা শুনেই জ্ঞান হারিয়ে গেছে। বিয়ের পর চাপ সামলাবে কি করে? এই, তোর কি লজ্জা করে না? আমরা তোর আব্বু আম্মু এখানে আছি, আমাদের সামনে তুই এসব বলছিস? লজ্জা থাকলে বিয়ে করা যায় না, বুঝলা? লজ্জা থাকলে এই বোকা চন্দ্রটার মতো অবস্থা হতো আমার। ছি ছি, এইসব বলছিস কিভাবে যে? এমন নির্লজ্জ মেয়েকে আমি পেটে ধরলাম? সেটা তো আমাকে না, আব্বুকে বলো, ওনার দোষ। এই কথা শুনে চাচা চাচি লজ্জা পেয়ে তারা দুজনে তাদের রুমে চলে গেল। নিয়া আপু আমাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় গিয়ে শুয়ে দিলেন। তারপর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দুই গালে দুইটা কিস দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলেন। এদিকে আমার জ্ঞান ফিরলেই দেখি কে যেন আমাকে জড়িয়ে ধরে রেখেছে। আমি চিল্লিয়ে ওঠার আগে নিয়া আপু ওনার ঠোঁট দিয়ে আমার ঠোঁট দুটা চেপে ধরলেন। কিছুক্ষণ পর ছেড়ে দিতে আমি বলে উঠলাম, আপনি আমার সাথে শুয়ে কি করছেন? তোমাকে একটু আদর করছিলাম সোনা। ছি ছি, আস্তাগফিরুল্লাহ, এসব কি বলছেন? তোমার ঠোঁটগুলো পুরো স্ট্রবেরির মতো, সেই জন্য একটু লুচ্চা মাইয়া, আমার মতো একটা পিচ্চি পোলার ইজ্জত নিয়ে কারাকারি করতে আপনার লজ্জা লাগে না? আইসে আমার পিচ্ছি, আমাকে বিয়ে করলে কালকে বাচ্চার বাপ হয়ে যাবে। আপনি জানতো আমি আপনাকে এরম থেকে যেতে বলেছি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, কয়েকদিন পর থেকে তো আমরা দুজন একই রুমে থাকবো। তখন দেখি তুমি কই যাও, আর বিয়ে হবার আগ পর্যন্ত তোমার বাড়ির বাইরে যাবা বন্ধ। কে জানে বিয়ের ভয়ে পালিয়েও যাও নাকি। বলে নিয়ে আপু চলে গেলেন। আমি তো মনে মনে চিন্তা করছি যেভাবে হোক এই বিয়েটা আটকাতে হবে। সারা জীবন এই সাইকোটাকে নিয়ে কিভাবে থাকবো আমি? তাই সেদিনে একটা প্ল্যান বানিয়ে ফেললাম। প্ল্যান মতো জামা কাপড় একটা ব্যাগে ভরে ছাদে গিয়ে নিচের দিকে দেখে নিলাম। তারপর সুন্দর করে পাইপ বেয়ে নিচে নেমে গেলাম। নিচে নামতে কি যেন বলতে লাগলো, পাইপ বেঁধে বোধহয় ক্লান্ত হয়ে গেছেন, এই নেন পানি খান। জি ধন্যবাদ বলে পানি খেতে লাগলাম। কিন্তু হঠাৎ করে মনে পড়লো পানি দিল কে আমাকে? পাশে তাকিয়ে দেখি আমার জম মানে নিয়া আপু দাঁড়িয়ে আছে। আমি তো ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। নিয়া আপু এমন করে জোরে ঠাস ঠাস করে 4টা চোয়ার দিল যে চোয়ারগুলো খেয়ে আমার মাথা জিমজিম করতে লাগলো। আমার চুল মুট করে ধরে নিয়া আপু বলতে লাগলেন, আমি আগেই ভেবেছিলাম তুই এমন কিছু করতে পারিস, সেই জন্যই তো আমি পুরো বাড়ির বাহিরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। আয়, তুই আজকে তোর খবর আছে। তোর সাথে গতকাল এত ভালো ব্যবহার করলাম, কিন্তু তুই বুঝিয়ে দিলি যে তুই ভালো ব্যবহারের মানুষ না। তারপর নিয়া আপু আমাকে টানতে টানতে রুমে এনে খাটে ছুরি মারলেন। তারপর নিজের সে স্পেশাল ব্যাটটা নিয়ে আসলেন। ইনি আমাকে এরো পাতালি মারা শুরু করলেন। আমি আর সহ্য করতে না পেরে লাফিয়ে গিয়ে আপুর পায়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলাম, আপু আমাকে মাফ করে দেন প্লিজ, আমি আর পালানোর চেষ্টা করব না, প্লিজ আমাকে আর মারবেন না। আমার কান্না দেখে নিয়ে আপু একটু নরম হলেন। তারপর বলতে লাগলেন, তুই জঘন্য অপরাধ করেছিস, যেহেতু কালকেই আমাদের বিয়ে, তাই আজকে তোকে আর মারছি না, কিন্তু আসল শাস্তি দেওয়া বাকি রয়ে গেল। আমি আটকে উঠলাম, আবার না জানি কি শাস্তি দিবে। কিন্তু আমাকে অবাক করে নিয়ে আপু তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট দুটাকে মিলিয়ে দিলেন। তারপর টানা 10 মিনিট আমার ঠোঁটগুলোকে কামড়িয়ে বাড়ির থেকে দরজা লক করে চলে গেলেন। আমি শুধু মনে মনে ভাবতে লাগলাম, আজকে আমি দুনিয়াতে এতিম বলে নিয়া আপুর এত অত্যাচার সহ্য করতে হতে হয়। আমার ইচ্ছার কোনো প্রাধান্য নেই, তাই এমন একটা মেয়েকে বিয়ে করতে হচ্ছে যাকে আমি সারা জীবন বড় বোন হিসাবে মেনে এসেছি। আমি কি পারবো তাকে স্ত্রী হিসাবে মেনে নিতে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। রাতের বেলায় নিয়ে আপুকে আমাকে ঘুম থেকে তুলে খাবার এনে আমাকে নিজের হাতে খাইয়ে দিল।
কিন্তু অবাক ওনার এত কেয়ার দেখে। তারপর নিয়া আপু এসে আমার বুকে শুয়ে পড়লেন। আমি সরে যেতে চাইলে চোখ গরম করে আমার দিকে তাকালেন। আমি ভয়ে আর কিছু করার সাহস পেলাম না। তারপর নিয়া আপু বলতে লাগলেন, আমি জানি তুই এই বিয়েতে রাজি না, কেননা তোকে আমি সবসময় শাসনের ওপর রাখি, কিছু হলেই মারি। আবার আমি বয়সও তোর থেকে প্রায় 4 বছরের বড়, কিন্তু কিচ্ছু করার নেই। আমি যা চাই সেটা আমি পেয়েই ছাড়ি। আমি 50 বছরের বুড়ি হলেও তোর আমাকেই বিয়ে করতে হবে। সবসময় তো আমার শাসন দেখেছিস, বিয়ের পর আমার ভালোবাসাটাই না হয় দেখবি। তারপর নিয়া আপু উঠে যেতে যেতে বলতে লাগলেন, কালকে থেকে তো প্রতিদিন আমার সাথে একসাথে থাকবা জান। আজকে রাতে একটু আমায় ছাড়া কষ্ট করো। কালকে বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে নাও। আর আজকে রাতে ভালো করে ঘুমাও, কালকে সারা রাত যে জাগতে হবে। তারপর একটা ডেবিল হাসি দিয়ে নিজের রুমে চলে গেলেন। আমি মনে মনে দুঃখ প্রকাশ করতে করতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে চাচি এসে পাঞ্জাবি ধরে দিয়ে গোসল করে রেডি হয়ে যাওয়ার জন্য বললেন। আমিও মনে মনে কোনো উপায় না পেয়ে মনে মনে বিয়ের জন্য প্রস্তুত হতে লাগলাম। গোসল শেষ করে তৈরি হয়ে নিলাম। তারপর ফয়সাল আর মেহেদি এসে কতক্ষণ জ্বালিয়ে গেল আমাকে। বিয়ের জন্য সব কিছু তৈরি। কাজী এসে বসে আছেন বিয়ে পড়ানোর জন্য। তানিয়া আপু আর মুনতাহা গেল নিয়া আপুকে আনতে। ফয়সাল আর মেহেদি গেল মাংকিকে আনতে। নিয়া আপুকে নিয়ে এসে কাজীর সামনে বসানো হলো। তো ফয়সাল আর মেহেদি দৌড়ে এসে বলল, মাকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে আছে কোথাও হয়তো, অন্যান্য রুম বাথরুম ছাদে চেক করো। সেটা চেক করে লাগবে না। মিক্কার রুমের বারান্দার গ্রিল কাটা, বারান্দা থেকে এই কি যেন মিশানো এই টিস্যুটা পাওয়া গেছে। মানে মাকিকে কিডন্যাপ করা হয়েছে। এটা শুনেই নিয়া আপু একটা লাঠি দিয়ে কাছের টেবিলটা ভেঙে ফেললেন। তারপর কাকে যেন ফোন দিয়ে চিল্লিয়ে বলতে লাগলেন, গাড়ি বের করো ফার্স্ট। জি ম্যাম। আর তোমরা সবাইকে বলছি আমি মাক্কিকে নিয়ে আসছি। আসার সাথে সাথে আমাদের বিয়ে হবে, তাই কাজী সাহেব যেন এখানেই থাকে। দরকার হলে ওনাকে পেমেন্ট 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। তারপর গার্ডসহ নিয়া আপু কোথা যেন যেতে লাগলো। এদিকে আমার জ্ঞান ফেরার পর বুঝতে পারলাম আমাকে একটা চেয়ারের সাথে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। কি আমার চোখ মুখও বেঁধে রাখা হয়েছে। তাই কিছু দেখতে পাচ্ছিলাম না, আওয়াজও করতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর দরজা খুলে কে যেন বলতে লাগলো, তাহলে তোমার জ্ঞান ফিরেছে জানেমান। বলেই আমার চোখ খুলে দিল। আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেলাম, কেননা এটা অহনা। আমি কথা বলার চেষ্টা করতে লাগলাম, দেখ মুখে কাপড় বেঁধে রাখায় কিছুই বলতে পারলাম না। তা দেখে অহনা বলতে লাগলো, তোমার কিছু বলার দরকার নেই জানেমান। একটু পরেই তোমার আর আমার বিয়ে হবে। এখন একটু কষ্ট করো, বাসর রাতে সব কষ্ট পুষিয়ে দিব। তুমি শুধু আমার এই নেহা বদটা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আমি বিপরীতে কিছুই বলতে পারছিলাম না, কিন্তু নিয়া আপু জীবন থেকে সরে যেতে হবে বলে কেমন যেন খারাপ লাগছিল। তাহলে কি আমিও নিয়া আপুকে ভালোবেসে ফেলেছি? না না, এটা কিভাবে সম্ভব? ওনাকে আমি নিজের বড় বোনের মতো দেখি। আমিও না এসব কি সব ভাবছি। তারপর কাজী আসতে অহানার গাটরা আমাকে অহানার সামনে বসিয়ে দিল। কাজী আমাকে কবুল বলতে বলল, কিন্তু আমি কিছুই না বলে মুখ ঘুরিয়ে রাখলাম। তা দেখে অহনা তার গার্ডদেরকে কি যেন ইশারা করলো। সাথে সাথে ওর সবগুলো গার্ড আমার দিকে বন্দুক উঁচিয়ে ধরলো। আর ভয়ে পা কাঁপতে লাগলো। তারপর অহনা আমাকে বলতে লাগলো, তুমি যদি আমার না হও তাহলে তুমি কারো নও। তুমি কবুল না বললে তোমাকে মেরে আমি নিজেও আত্মহত্যা করব। এখন ডিসিশন তোমার উপর। ঠিক আছে, আমি রাজি। বাবা কবুল বলো। যে মুহূর্তে আমি কবুল বলতে যাব সেই মুহূর্তে প্রচন্ড গুলির আওয়াজ শোনা গেল। আমি সোজা একটা টেবিলের নিচে গিয়ে ঢুকে পড়লাম। কিছুক্ষণ পর গুলি থেমে গেলে টেবিলের নিচ থেকে বের হয়ে দেখি অহনার গাটরা সব মরে পড়ে আছে। সামনে তাকিয়ে দেখি নিয়া আপু তার গার্ডদের নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে টেনে একটা রুমে ঢুকিয়ে দিয়ে দুজন গার্ডকে সামনে রেখে গেলেন। এর মধ্যে নিয়া আপুর গার্ডরা অহনাকে একটা চেয়ারে বেঁধে দিল। নিয়া আপু গিয়ে আরেকটা চেয়ারে বসে বলতে লাগলো, তাহলে তোমার জ্ঞান ফিরেছে জানেমান। তুই কি ভেবেছিস তুই এত সহজে মাক্কিকে কিডন্যাপ করে নিয়ে বিয়ে করে ফেলবি আর আমি কিচ্ছু করতে পারবো না? আমি আরো আগেই ভেবেছিলাম তুই এমন কিছু করারই চিন্তা করবি। তাই আমি তোদের গার্ডদের ভেতরেই আমাদের কয়েকজন গার্ড গুপ্তচর হিসেবে পাঠিয়ে দিয়েছিলাম। তারাই তো তোর লোকেশন জানিয়ে দিল আমাকে। মাক্কি শুধুই নিহার, নয়তো কারণ না। আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি মাক্কির দিকে আর চোখ তুলে তাকাবো না। এমনি এমনি তো ছেড়ে দিব না, তোর জন্য তো ভয়ঙ্কর শাস্তি আছে। যেই আঙুলগুলো দিয়ে তুই মাক্কিকে স্পর্শ করেছিস সেইগুলো আমি আর রাখবো না। এই বলে নিয়া আপু অহনার আঙ্গুল একটা একটা
কাটতে লাগলেন। অহনার চিৎকার আমি রুম থেকে শুনতে পাচ্ছিলাম, কিন্তু গার্ডরা আমাকে বাইরে যেতে দিচ্ছিল না। অহনার ডান হাতের আঙ্গুলগুলো কেটে দিয়ে ব্যান্ডেজ করে তাকে হসপিটালে পাঠিয়ে দিয়ে আমাকে বাইর করে এনে গাড়ির মধ্যে ছুঁড়ে মেরে নিজেই ড্রাইভ করে এসে বাড়িতে চলে আসলো। গাড়ি থেকে নামিয়ে টেনে নিয়ে কাজীর সামনে বসিয়ে দিলেন। তারপর কাজী বিয়ে পড়ানো শুরু করলেন। বাবা কবুল বলো। হ্যাঁ, মানে সাথে সাথে নিয়ে আপু ঠাস ঠাস করে ঠাপুর দিয়ে বলতে লাগলো, কবুল বলতে দেরি করলে খুন হবি, এখনই আমার হাতে। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ, এবার মা তুমি কবুল বলো। নিয়াপু 1 সেকেন্ডে 3 কবুল বলে দিলেন। তারপর মেহেদি আর ফয়সালকে বলতে লাগলেন, 10 মিনিটের ভেতর যেন ও পাশের ঘরে থাকে, নাহলে তোদের কপালে খারাপই আছে। জি আপু। তারপর নিয়াপু বাসার ঘরে ঢুকতে ফয়সাল বলতে লাগলো, চল চল এই হারামির বাসর করে ঢুকিয়ে দিয়ে আসি, না হলে নিয়া আপু আমাদের খবর করবে। হ্যাঁ চল চল। যাও মাক্কি, যদি কালকে বেঁচে থাকো তাহলে দেখা হবে। না না আমি যাব না, আমাকে তোরা ছাড়। নিয়াপুর অর্ডার পালন করতে হবে। আর হ্যাঁ দোস্ত, তোর স্কুলের সব খবর আমি নিয়াপুকে দিতাম। হারামি, তোকে একবার বাগে পাই, তোকে সানিয়াপুর কাছে এমন মার খামামো যে তুই সারা জীবন মনে রাখবি। আগে তুই নিজে আজকের রাতটা বেঁচে থাক। তারপর ওরা আমাকে কোলে করে বাসার ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বাইরে থেকে লাগিয়ে দিল। আমি দরজা ধাক্কাতে ধাক্কাতে চিল্লাতে লাগলাম, ফয়সাল্লার বাচ্চা, তোকে বদদোয়া দিলাম, সানিয়াপুর তোর ঘরের সব কাজ করাবে। মেহেদির বাচ্চা, তুই 3 বেলা করে মুনতাহার হাতে জাটার বাড়ি খাবি। তোমার চিল্লানো শেষ হলে আমরা কি বাসর শুরু করতে পারি শোনা? চিচি, কি বলছেন? আস্তাকুল্লাহ, আমি এখনো ছোট মানুষ। আপনি আমার মতো নিরীহ ছেলের ইজ্জত নিয়ে টানাটানি করতে পারেন না। আহা গো, আমার নিরীহ সোনা মনে, আসো তোমাকে বড় বানিয়ে দিই। বলে আমাকে কাঁধে তুলে নিয়ে খাটে ছুঁড়ে মারলেন। আসো সোনা, এবার খেলা শুরু করি, 3 রাউন্ডের কমে কিন্তু ছাড়বো না। বলে আমার শার্ট খুলতে লাগলেন। আমাকে ছাড় শতান ছিমড়ি, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। মন দিয়ে কি আমি ধুয়ে দিয়ে পানি খাবো? আমার তো দেহটা হলে চলবে। চলো ফুটবল টিম বানানোর মিশন স্টার্ট। বলেই নিয়া আপু নিরীহ শিশুটার উপরে ঝাঁপিয়ে পড়লেন। বাঁচাও, হয়েছে, আর গভীরে যেতে হবে না, বাকিটা জানতে হলে আপনারা বিয়ে করে ফেলুন।